আসসালামু আলাইকুম। আজকে আমাদের জিকে সাম্প্রতিকের উপর ক্লাস রয়েছে। তো আজকে এই সাম্প্রতিকের ক্লাসে কোন কোন বিষয়গুলো আমি আলোচনা করব এন্ড কি কি পড়তে হবে যাবতীয় সবগুলো বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। প্রথমত, আপনারা যারা আমার ক্লাস এর আগে করেছেন সাম্প্রতিক ক্লাস, আমরা কিন্তু 4-5টা মনে হয় সাম্প্রতিকের ক্লাস নিয়েছি আর কি। ওই বিষয়গুলিতে আমরা সেই সময়কালীন যতগুলো আমাদের প্রোগ্রাম যেগুলো ছিল, বিশেষ করে বিভিন্ন অর্গানাইজেশনের যে সম্মেলনগুলো ছিল, এগুলো কিন্তু আমরা ভালোভাবে পড়ছিলাম। তারপরে আমাদের জুলাই রেভলিউশন সম্পর্কে পড়ছিলাম। বিভিন্ন যে পুরস্কার ছিল সেই সময়, বিশেষ করে নোবেল পুরস্কার, পরবর্তীতে আমাদের সাম্প্রতিক সময় 21শে পদক, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু আমরা অনেক ভালোভাবে কমপ্লিট করেছিলাম। তো তারপরের কাহিনী যেগুলো হইলো আমাদের ফেব্রুয়ারি, মার্চ অ্যান্ড এপ্রিলের 7 তারিখ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে এবং যে বিষয়গুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এইটা হইলো আমাদের এই একটা স্লাইড। এই স্লাইডটা হইলো আমাদের সেটার উপর, মানে অতি সাম্প্রতিক যে বিষয়গুলো সেটার উপর। আর আমাদের আরেকটা স্লাইড রয়েছে যেটা আমাদের টুতে রয়েছে। এখানে আগের যে যাবতীয় ইনফরমেশন গুলো এইগুলো এখানে সব ইনক্লুড করা আছে। আরেকটা কথা, আপনারা যারা এখানে ক্লাসে জয়েন করেছেন তারা সবাই আমাদের টেলিগ্রামে জিকে আলটিমেট যে একটা গ্রুপ রয়েছে, আমাদের পাবলিক গ্রুপ রয়েছে, আপনি টেলিগ্রামে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন জিকে আলটিমেট। ওখানে কিন্তু হিউজ পরিমাণ এমসিকিউ যা যা লাগবে সবকিছু কিন্তু দেওয়া আছে। তো ওই গ্রুপের আপনি মিডিয়ার মধ্যে যাবেন, মিডিয়ার মধ্যে যে যতগুলো ফটোস আছে সবগুলো ভালোভাবে কমপ্লিট করে নেবেন। তারপরে আমাদের যে পিডিএফ গুলো রয়েছে, এই দুইটা পিডিএফ আপনাদেরকে প্রোভাইড করা হবে। এই দুইটা পিডিএফই ভালোভাবে পড়ে নেবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আশা করি কোনো ঝামেলা হবে না এর মধ্যে। আচ্ছা, সবকিছু তাহলে ঠিকঠাক আছে। আমি বললাম যে আগে যা পড়াইছি এন্ড নতুনও আছে এর মধ্যে, আমরা সবকিছু কমপ্লিট করব আজকে। আচ্ছা, আমি তাহলে ক্লাসটা শুরু করি। প্রথমত, আমাদের অন্যতম যে সাফল্য যে এটা আমাদের বিমস্টেক। এই যে আমাদের বিমস্টেকের কিন্তু 2 বছরের জন্য সভাপতিত্ব লাভ করেছে কে? সভাপতিত্ব কিন্তু লাভ করেছে হইলো আমাদের দেশ। দেশ হিসেবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস না। সভাপতিত্ব লাভ করেছে কে? সভাপতিত্ব লাভ করেছে হইলো বাংলাদেশ। দায়িত্ব গ্রহণ করবে কে? দায়িত্ব গ্রহণ করবে ডক্টর মোহাম্মদ ইউনূস, বা যে প্রাইম মিনিস্টার থাকতো সে গ্রহণ করতো এটা। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। তো বিমস্টেক এইটা আসলে আমাদের কি? দেখেন, প্রত্যেকটা সাম্প্রতিকের বিষয় যদি সাম্প্রতিক থেকে কোশ্চেন আসে তাহলে যে ঘটনা ঘটছে সেখান থেকে কোশ্চেন আসবে। ধরেন কোশ্চেনটা আসতে পারে এরকম করে, বিমস্টেকের যে শীর্ষ সম্মেলনটা হয়েছে, এই সম্মেলনটা কোথায় হয়েছে বা কত তারিখে হয়েছে, এরকম প্রশ্ন আসতে পারে। বা সভাপতিত্ব লাভ করেছে নিচের কোন দেশ, এইরকম যে ব্যাপারগুলো এইটা কিন্তু আসতে পারে। তো ডিরেক্ট কোশ্চেন। আর ডিরেক্ট যদি কোশ্চেন না আসে তাহলে বিমস্টেক যেটা, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো বিমস্টেকের পূর্ণরূপ যদি আমরা দেখি, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটা হলো বিমস্টেকের পূর্ণরূপ। এটা কি আসলে প্রথম থেকে এরকম ছিল? প্রথম থেকে কিন্তু আসলে এরকম ছিল না। তো দেখেন, এই যে এটা হইলো আমাদের বঙ্গোপসাগর, এই যে নিচের অঞ্চল যেগুলো এগুলোকে আমাদের বঙ্গোপসাগর যেটা আমাদের একটা উপসাগর। আর আমরা জানি উপসাগর বলতে কি বোঝানো হয়। উপসাগর যেটা আমাদের এটা হইলো বে, বে অ্যান্ড গালফ। আর বে যেটা, এটা কি থাকে, একদিকে হইলো জলভাগ, বাকি 3 দিকে স্থলভাগ থাকে। এই যে আমাদের 1, 2, 3। তো ব্যাপারটা হয়েছে কি, এই বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে যাদের অর্থনীতি গড়ে উঠেছে বা অর্থনৈতিক দিক দিয়ে আপনি মনে করেন এই বে অফ বেঙ্গলের উপর নির্ভরশীল, আপনি যখন বৈশ্বিক বাণিজ্য করবেন, ওয়ার্ল্ড ট্রেডের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায় বে অফ বেঙ্গল। তখন সিদ্ধান্ত নেওয়া হইলো কি, যদিও এটা থাইল্যান্ডের উদ্যোগেই নেওয়া হয়েছে। তো থাইল্যান্ড সহ আশেপাশের যে দেশগুলো আছে, ধরেন এখানে বাংলাদেশ, তারপর ইন্ডিয়া, তারপর শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশের নিচে এখানে মিয়ানমার, তারপরে হইলো আমাদের থাইল্যান্ড, এই দেশগুলো, আর উপরের দিকে ছিল আমাদের নেপাল, ভুটান। তো বঙ্গোপসাগরের তীরবর্তী যে দেশগুলো আছে না, এই 5টা দেশ, এই 5টা দেশ মিলে একটা তারা কি করতে চাইছিল, একটা সংগঠন, মানে তারা একটা প্রতিষ্ঠা করতে চাইছিল। কিন্তু প্রথম থেকে কি করে, প্রথম থেকে এই বেটা মিয়ানমার রাজি হয় না। মিয়ানমার বলে যে না, আমি তোমাদের সাথে যুক্ত হবো না। 1997-এর কাহিনী। পরে 1997-এর ডিসেম্বরের দিকে যে সে আবার যুক্ত হয়ে যায়। তো প্রথমে এটার নাম আসলে কি ছিল জানেন? প্রথমে এটার নাম ছিল হইলো বিস্টেক। বি ফর বাংলাদেশ, আই ফর ইন্ডিয়া, এস ফর শ্রীলঙ্কা, টি ফর থাইল্যান্ড, ই ফর ইকোনমিক, সি ফর কোঅপারেশন। এটা ছিল আর কি। পরবর্তীতে এখানে মিয়ানমার এসে যখন যোগ দেয় তখন নাম হয়ে যায় কি, তখন নাম হয়ে যায় হইলো বিমস্টেক। কি নাম হয়ে গেছে? নাম হয়ে গেছে হইলো বিমস্টেক। বিমস্টেক ভাইয়া, বিমস্টেকের পূর্ণরূপ এখানে একরকম দেখতেছি, আপনি আর একরকম বলতেছেন। কাহিনীটা আসলে কি? কাহিনীটা হইলো, যখন 2003-এর দিকে এসে নেপাল ও ভুটান, নেপাল ও ভুটানের কি নেই, নেপাল ও ভুটানের কিন্তু সমুদ্র বন্দর নাই। নেপাল ভুটানের সমুদ্র বন্দর নাই। ইতিমধ্যে কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই কথাগুলো বলেছে। নেপাল ভুটানের কথা বলেছে, তারপর সেভেন সিস্টার্স এর কথা বলেছে। তো এগুলো কিন্তু আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। নেপাল ও ভুটানের কি নাই? নেপাল ও ভুটান এরা হইলো মনে করেন লকড। এদের কোনো হইলো আমাদের জল সিস্টেম যেটা রয়েছে, আমাদের যেমন বে অফ বেঙ্গল রয়েছে, এরকম কোনো বন্দরই তাদের আসলে নাই, কোনো ল্যান্ড তাদের নাই। তো এই জন্য
পরবর্তীতে নেপাল ও ভুটান কি করে যে আমরাও কি করব, আমরাও এই যে বিমস্টেক যেটা রয়েছে সেখানে যুক্ত হব। তো তখন এই যে নেপাল ও ভুটান যখন বিমস্টেকে যুক্ত হবে, তখন কি নাম আর এইটা থাকবে যে বিমস্টেকের পূর্ণরূপ এইরকম করে যে বি ফর বাংলাদেশ, আই ফর ইন্ডিয়া, এস ফর শ্রীলঙ্কা, তারপরে এম ফর হইলো মিয়ানমার, টি ফর থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন, এটা কি থাকবে? এটা থাকবে না। তখন তারা কি করে, তখন আবার নতুন একটা সিস্টেম করে যে না, এখানে কি নাম দেওয়া যায় এটা আমাদের ভাবতে হবে। পরবর্তীতে কিন্তু এই নামটা চলে আসছে, পরবর্তীতে কি চলে আসছে, পরবর্তীতে কিন্তু আমাদের চলে আসছে হইলো বিস্টেক, বিমস্টেক, যার পূর্ণরূপ কি হবে, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এই ব্যাপারটা কিন্তু এর মধ্যে রয়েছে। তো দেখেন, সাম্প্রতিক যে ব্যাপারটা বিমস্টেক সম্পর্কে বলা হয়েছে, কিন্তু এই যে এখান থেকে আমাদের কিন্তু বিমস্টেকের যে ব্যাপারগুলো রয়েছে, গভীরত্ব, ওই সংস্থা সম্পর্কে আরো যে ইনফরমেশন, এখান থেকে কিন্তু কোশ্চেন করতে পারে। সো এটা কিন্তু আমাদের ভালোভাবে দেখতে হবে। তাহলে মোট সদস্য এখানে কিন্তু আমরা 7টা পেয়ে যাচ্ছি। তো এটা পূর্ণরূপটা আমরা ভালোভাবে পড়ে নেব। যদি কখনো প্রশ্ন আসে এরকম করে যে বিমস্টেক নিচের কোন ধরনের সংগঠন, এখানে কিন্তু থাকতে পারে যে বাণিজ্যিক, তারপর অর্থনৈতিক, আপনি কোনটাকে দাগাবেন? আপনি কিন্তু অবশ্যই অর্থনীতিকে দাগাবেন, অর্থনীতিকে দাগাবেন, কারণ বিমস্টেকের যে পূর্ণ রূপ এখানে ই ফর ইকোনমিক, এই জন্য আপনাকে অর্থনৈতিক এটা দাগাতে হবে। অনেকেই মনে করে বিমস্টেক এটার মাধ্যমে তো বাণিজ্যই করা হচ্ছে, তাই না? তাহলে বাণিজ্যিক না দাগিয়ে কেন অর্থনৈতিক বা অর্থনীতি, এটা কেন সঠিক উত্তর ধরা হয়? কারণ এটার পূর্ণরূপে এরকম করে বলা আছে ইকোনমিক কোঅপারেশন, মানে অর্থনৈতিক সহযোগিতা। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। তো এই বছরের জন্য আমাদের বিমস্টেকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিমস্টেকটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে তো পড়বেন, আপনার যে মেইন বইটা আছে, মেইন বইয়ে বিমস্টেকে যত ইনফরমেশন আছে সবগুলো ভালোভাবে দেখে নেবেন, সবগুলো আমরা এখান থেকে ভালোভাবে দেখে নেব। আচ্ছা, বিমস্টেক আমাদের শেষ। তারপরে সম্প্রতি চলাচলের জন্য খুলে দেওয়া যমুনা নদীর উপর নির্মিত নতুন রেল সেতুতে অর্থায়ন করেছে কোন দেশ? জাপান। আমাদের যে বিভিন্ন মেগা প্রজেক্ট রয়েছে, মেগা প্রজেক্টের অর্থায়ন কে করেছে, এই দেশগুলো সম্পর্কে আগে অনেক বেশি প্রশ্ন আসতো, বাট এই বছর আসলে মেগা প্রজেক্ট থেকে কোশ্চেন করে নাই। মেগা প্রজেক্টকে বর্তমানে কি হিসেবে দেখানো হচ্ছে যে শেখ হাসিনা এটার মাধ্যমে কোটি কোটি টাকা বাইরের দেশে পাচার করেছে। কিন্তু এই যে আমাদের যমুনা রেল সেতু, যে এটা সম্প্রতি কাহিনী, তো তো এই সাম্প্রতিক বিষয়ের জন্য আমি আসলে ইনক্লুড করেছি, দিয়ে দিতেও পারে তারা, যে আমাদের রেল সেতুতে অর্থায়নটা কে করেছে, অর্থায়ন কিন্তু এখানে জাপান করেছে। জাপান আমাদের বন্ধুতম একটা রাষ্ট্র, বিভিন্ন ধরনের অর্থনৈতিক সহযোগিতা তারা কিন্তু আমাদের করে থাকে। দেখেন, এটা কিন্তু দুইটা বিষয় আছে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সহায়তা প্রদান করে কে জানেন? সবচেয়ে বেশি সহায়তা প্রদান করে কিন্তু ইউএসএ। ইউএসএ তার যে যুদ্ধের জন্য যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে এগুলো বিক্রি করতেছে ইসরায়েলের কাছে, আবার আহত যারা হচ্ছে তাদের ইউএস এইড বা অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তাদের মাধ্যমে আবার সেবা দিচ্ছে। ব্যাপারটা কিন্তু অন্যরকম। তো ইউএসএ কিন্তু সবচেয়ে বেশি সহায়তা প্রদান করে অর্থনৈতিক ভাবে। কিন্তু যদি প্রশ্ন আসে বাংলাদেশকে সবচেয়ে বেশি অর্থনৈতিক সুযোগ সুবিধা বা অর্থনৈতিক দিক দিয়ে সবচেয়ে বেশি সাহায্য কে করে, তখন কিন্তু জাপান হবে। তখন জাপান হবে, বাংলাদেশের ক্ষেত্রে জাপান, বিশ্বের ক্ষেত্রে কিন্তু ইউএসএ। আচ্ছা, তারপরে আলোচিত গ্রিনল্যান্ড দ্বীপের রাজধানী কোথায়? রাজধানী হলো নুক, রাজধানী হলো নুক। আমরা সবাই জানি গ্রিনল্যান্ড কিন্তু ডেনমার্কের অধীনে, ডেনমার্ক কিন্তু গ্রিনল্যান্ডের মালিকানা। এই গ্রিনল্যান্ড কিসের জন্য আলোচনা আসছে জানেন? এই যে আমাদের ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প এ পুরো পাগল হয়ে গেছে ট্যারিফের যে অবস্থাটা তিনি করছে, মানে খুবই বাজে একটা অবস্থা। তো দেখেন, গ্রিনল্যান্ডকে ইনি কিন্তু কিনতে চাইছিল, এই যে গ্রিনল্যান্ড যেটা রয়েছে এটাকে তিনি কিনতে চাইছিল। এরপরে থেকে এটা অনেক বেশি আলোচনায়, এটা ছিল আমাদের 2020-তে এটা উনি কিনতে চাইছিল আর কি, তারপরে থেকে এটা অনেক বেশি আলোচনায় থাকে। তো আমরা বিগত প্রশ্নতে দেখেছি, নর্মালি সব জায়গাতেই আমরা দেখেছি যে গ্রিনল্যান্ডের মালিকানা এরকম করে কোশ্চেন আসতেছে, যে আমাদের ডেনমার্ক বা কিনতে চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প, এরকম ব্যাপারটা। বাট রাজধানী যদি আসে, এটা আমাদেরকে পারতে হবে। রাজধানী কি? রাজধানী হলো নুক, রাজধানী নুক। এগুলো কিন্তু আমাদের নতুন। আচ্ছা, ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গা চুক্তি বিষয়ক যৌথ কমিটির বৈঠক, আমাদের পানি চুক্তি যেটা রয়েছে, পানি, গঙ্গার পানি বন্টন চুক্তি, গঙ্গার পানি বন্টন চুক্তির মাধ্যমে আমাদের যতগুলো পানি দেওয়ার কথা ছিল তারা কিন্তু আমাদেরকে অতটা প্রদান করে নাই। যার কারণে এই ইস্যু নিয়ে কিন্তু অনেকবার আলোচনা হয়েছে। সম্প্রতি আবার একটা আলোচনা হয়েছে। এটা কোথায় হয়েছে? এটা কলকাতায় হয়েছে। গঙ্গা চুক্তি বিষয়ক যৌথ কমিটির বৈঠক হয়েছে কোথায়? কলকাতায়। আর গঙ্গার পানি বন্টন বিষয়ক যে চুক্তি, এটা হয়েছিল কবে আমাদের? 1996 সালে। 30 বছর পর্যন্ত মেয়াদ, 2026 সালে কিন্তু শেষ হয়ে যাবে। 2026 সালে কিন্তু এটার মেয়াদ শেষ হয়ে যাবে। আচ্ছা, আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। এখানে সবকিছু কিন্তু নতুনত্ব রয়েছে। এখানে সবকিছু আমাদের, প্রায় সবকিছু নতুনত্ব, বিশেষ করে এগুলো আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাসের কাহিনীগুলো এখানে ইনক্লুড করা আছে, এগুলো আমরা পড়বো। আর আগের যেগুলো, ওগুলোতে আমি অনেকবার ক্লাস নিয়েছি। আজকে আমি কি করব, আগের ওইগুলো থেকে একবারে মোস্ট ইম্পর্টেন্ট লাইন যেগুলো রয়েছে, যেমন আমাদের লাস্ট ক্লাস যেটা ছিল পুরো বইটার উপর আমরা গুরুত্বপূর্ণ লাইনগুলো আমরা দাগিয়ে দিয়েছিলাম, এরকম আর কি আমি গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে দেবো।
এবার আমাদের সিরিয়া অনেকটা আলোচনা রয়েছে। সিরিয়ার যে একটা সমুদ্র বন্দর রয়েছে লাতাকিয়া, অনেক গুরুত্বপূর্ণ লাতাকিয়া সমুদ্র বন্দর। তারপর ইলাত, ওই যে আমাদের সুন্নি ভণ্ডরা যারা যায় নাই, মাজার পূজারি আর কি, ওই যে ইলাতে গিয়েছে। ইলাত বন্দর, ইলাত বন্দর আগে ফিলিস্তিনের ছিল, এটা বর্তমানে ইসরায়েলের অধীনে রয়েছে। তারা কিন্তু ইসরায়েলের ইয়েটা ব্যবহার করে কিন্তু ওই দেশে তারা গিয়েছে, মানে দুঃখজনক ব্যাপার। বাংলাদেশে এগুলো নাটক দেখতে পাই, খুব বিরক্তিকর এগুলো। আচ্ছা, ইলাত বন্দর আসতে পারে, কিন্তু ইলাত বন্দর ওটা কিন্তু আমাদের ফিলিস্তিনের বা বর্তমানে প্যালেস্টাইন, সরি, বর্তমানে ইসরায়েলের অধীনে রয়েছে। দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন গ্রানাইট খনি কোথায়? গ্রানাইট খনি দিনাজপুর। বিশেষ করে কয়লা সহ আর অন্যান্য এই বিশেষ করে খনিগুলো আমাদের উত্তরবঙ্গে রয়েছে। এই যে আমাদের দিনাজপুর উত্তরবঙ্গে রয়েছে। উত্তরবঙ্গের কথা আসতে একটা বিষয় মনে চলে আসলো, উত্তরবঙ্গ কিন্তু আসলে সব দিক থেকে এক প্রকার নেগলেক্ট হওয়া শুরু করছে আর কি। আচ্ছা, নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ বাংলাদেশ সরকারের চালু করা হেল্পলাইন হলো 109। দেখেন ভাই, এটা কিন্তু আগে থেকে ছিল। এখন এই বিষয়টা কিসের জন্য ইনক্লুড করা হয়েছে? কজ এই সমসাময়িক বিষয়ে নারী নির্যাতন, তারপরে শিশু ধর্ষণ মানে এত বাজেভাবে রূপ নিয়েছিল। তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে না? যে আমি একটা বিপদে পড়ে গেছি, আমি কোন নাম্বারে কল করব, নারী শিশু সংক্রান্ত বিষয়গুলো আমাদের কোন নাম্বারে যোগাযোগ করলে আমরা সহজেই সেখানকার তথ্য পেয়ে যাব, এটা হলো আমাদের 109। প্রশ্ন কিন্তু আসতে পারে। তো বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে টেলিফোন নাম্বারগুলো আছে না, এটা একটু দেখে নেবেন। তারপরে বিগ ব্যান টাওয়ার, বিগ ব্যান টাওয়ারের অবস্থান কোথায়? লন্ডন, যুক্তরাজ্য। আসলে সাম্প্রতিক বলতে আসলে কি বোঝানো হয়? সাম্প্রতিক বলতে বোঝানো হয় বর্তমান সময়ে যে বিষয়গুলো বারবার আলোচনায় আসতেছে, নিউজ পেপারে বারবার বলা হচ্ছে, এগুলো হলো সাম্প্রতিক। আর সংবাদপত্র থেকে এখানে এগুলো ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, তারপরে দ্য গুড আর্থ, দ্য গুড আর্থ এটার রচয়িতা হলো পাল এস বার্গ। এটা একটু দেখে নিন, গ্রন্থের রচয়িতা কিন্তু মাঝে মাঝে প্রশ্ন চলে আসে। 2025 সালে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য কি নির্ধারণ করা হয়েছে? আমাদের মার্চ, 8 মার্চ নারী দিবস চলে গেল, তো নারী সংক্রান্ত বিষয় কিন্তু আসতেই পারে, যেহেতু পরীক্ষাটা সামনে। আর যাদের পরীক্ষা 11-12 তারিখে আছে না, এই পরীক্ষাগুলো ইয়ে হয়ে যাবে, স্ক্যাজুয়ালটা চেঞ্জ করে দেবে। কজ মার্চ ফর গাজা যেটা ডাকা হয়েছে, তো লোক সংখ্যা তো অনেক বেশি হবে, তো যার কারণে এটা পিছিয়ে যাবে। আচ্ছা, 2025 সালে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য কি নির্ধারণ করা হয়েছে? অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। নারী ও কন্যার উন্নয়ন, অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। দেখেন, আপনি যেটাই বলেন না কেন, আমরা যদি আমাদের মন মানসিকতা যদি পরিবর্তন না করি, তাহলে কিন্তু হবে না। আমাদের মন মানসিকতা অবশ্যই অবশ্যই পরিবর্তন করতে হবে। দেখেন, আহ আহ, আচ্ছা ঠিক আছে, একটা অ্যাডভাইস দেয় আর কি, দেওয়াই যায়, সব জায়গায় চলে যাবে তো। তো আমি কথা বলার সুযোগ আসলে আপনাদের সামনেই পাই, আমি নর্মালি ফেসবুকে এই জ্ঞান ট্যান গুলো দেই না। দেখেন, আমাদের কোরআনে কিন্তু সর্বপ্রথম আমাদের পুরুষদেরকেই বলা হয়েছে কি করা? আমাদের চোখের হেফাজত করা, আমাদের যাবতীয় যে ব্যাপারগুলো রয়েছে এগুলো হেফাজত করার কথা বলা হয়েছে, আমাদের দৃষ্টি নত করে রাখার কথা বলা হয়েছে। তারপরে কিন্তু নারীর যে পর্দার ব্যাপারটা, এগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে বাঙালিরা কি, বাঙালি মানে নিজের অবস্থা ঠিক নাই, নারীর এই হয়েছে ওই হয়েছে, মানে প্রচুর ঝামেলা। আর একটা বিষয়, নারী হইলো ভাই বাঁকা। এদেরকে যত এই বিষয় নিয়ে টক্সিসিটি আপনি তৈরি করবেন, ওটা তারা মানবেই না, ওটা তারা কি করবে না, মানবে না। এই হয়ে গেছে সমস্যা আমাদের। তো আমাদের মন মানসিকতা আসলে সবার পরিবর্তন করা উচিত। আচ্ছা, তো আমরা দেখি চলো, বর্তমানে আমি যখন এই আর্টিকেলটা পড়ছি আমি খুব অবাক হয়ে গেছি যে বাংলা সহ আমাদের দেশে মোট কয়টা ভাষার প্রচলন আছে জানেন? 41টা ভাষার প্রচলন রয়েছে। 41টা ভাষা রয়েছে আমাদের মোট বাংলাদেশে। এটা সাম্প্রতিক একটা গবেষণায় দেখা গেছে আর কি। 2025 চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেটের ফাইনাল খেলেছে কোন দুটি দল? এটা আমরা জানি, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এটা আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ না, ভারতের বিষয়টা আসবে না আমাদের এখানে। আর একটা যেটা ছিল আমাদের আইসিসি, যেটা আমাদের ভারত ও নিউজিল্যান্ড খেলেছিল। আচ্ছা, জাতিসংঘ কোন সালকে আন্তর্জাতিক নারী বর্ষ ঘোষণা করেছিল? করেছিল হইলো 1975। 1975 সালকে আন্তর্জাতিক নারী বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছিল, যেহেতু মার্চ নারী সংক্রান্ত একটা বিষয় তারা দিয়ে দিতেই পারে। আচ্ছা, সর্বশেষ অর্থ বছরের বাজেট অনুযায়ী সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে কিন্তু আমাদের ইউনাইটেড আরব আমিরাতস থেকে, সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে। আমি জানি এটা অনেকেরই কনফিউশন লেগে যায়, অনেক ঝামেলা লেগে যায়। কখনো আমরা দেখতে পারি যে সৌদি আরব, কখনো আমরা দেখতে পারি সংযুক্ত আরব আমিরাত, কখনো আমরা যুক্তরাষ্ট্র, অনেক সময় অনেক বিষয়গুলো আমরা দেখতে পারি। বাট এটা এখন বর্তমানে সংযুক্ত আরব আমিরাত। এখান থেকে আমাদের সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে, সবচেয়ে মানে সবচেয়ে বেশি। আচ্ছা, সম্প্রতি কাকে অদম্য পুরস্কার 2025 প্রদান করা হয়েছে? এটাও কিন্তু নারী সংক্রান্ত। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অদম্য নারী পুরস্কার 2025-এর সম্মাননা দেওয়া হয়েছে। কন্যা শিশুরা বাল্য বিয়ের শিকার এমন দেশের তালিকায় অবস্থান রয়েছে আমাদের 8ম। আমাদের এই দেশে বাল্য বিবাহ যেটা, এটা অনেকটাই বেশি হয়ে থাকে আর কি। এটা পক্ষ বিপক্ষ দুইটাই বলা যায়, বর্তমানের প্রেক্ষাপট যেটা, সে অনুযায়ী বলাই যায় যে ও যে হারাম রিলেশন বা এই টাইপ যে ব্যাপারগুলো, তার সাথে বিয়ে দিয়ে দেওয়া ভালো। আরেকটা ব্যাপার হলো, বিয়ের জন্য নির্দিষ্ট একটা বয়স লাগে, একটা ভারত্ব লাগে, তাকে বুঝতে হবে ব্যাপারগুলো। আচ্ছা,
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রামগড় স্থলবন্দর, এটা খাগড়াছড়িতে অবস্থিত, এটা অনেকটাই আলোচিত ছিল আর কি, খাগড়াছড়িতে অবস্থান করতেছে। তারপরে আপনার কাজ হবে, আমাদের যে ইয়েটা দেওয়া হয়নি আপনাদের আলটিমেট সাজেশন, যে পিডিএফটা দেওয়া হয়েছে, পিডিএফটা সবাই পেয়েছেন আশা করি। এই পিডিএফ এ ভারত ও বাংলাদেশের মধ্যে বিরোধপূর্ণ যে অঞ্চলগুলো আছে না, এটি একটু দেখে নিবো আমরা। বিরোধপূর্ণ যে অঞ্চলগুলো রয়েছে, আর পাশাপাশি ভারত ও মিয়ানমারের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে, এটাও একটু দেখবো, যেহেতু মিয়ানমারের সাথে মোটামুটি আমাদের সম্পর্কটা এখন ভালো মানেরই চলতেছে আর কি। তবুও মাঝে মধ্যে অনেকটাই উত্তেজিত থাকে মিয়ানমারের সে যে সীমান্তবর্তী যে অঞ্চলগুলো রয়েছে আর কি। আচ্ছা, খেজুর উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? মিশর। যেহেতু কিছুদিন আগে রোজা চলে গেল, প্রশ্ন কিন্তু আসতে পারে। আমাদের রমজান মানে কিন্তু খেজুরের অন্যরকম একটা ব্যাপার। আচ্ছা, আপনারা কি আছেন? আমি একটু দেখে আসি, আপনাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনারা সবাই আছেন। এগুলো লেখা লাগবে কেন? আমরা তো পিডিএফ দিয়ে দেবো, আপনি যখন পিডিএফ পাবেন তখন ওগুলো লিখে নেবেন। ক্লাস করার সময় আপনি ক্লাসটা করেন, ক্লাসটার যে বিষয়গুলো বলতেছি এগুলো ভালোভাবে করেন। স্ক্রিনশট দিয়ে নেন আমি কোন বিষয়গুলো গুরুত্ব দিচ্ছি। আপনারা মনে হয় একটা ক্লাস শুধু একবারই করে জানতো, এই জন্য বিষয়গুলো আসলে ধরে উঠতে পারেন যে ভাইয়া ক্লাস করেছে করে এলাম। ক্লাস আমরা কি করতাম জানেন? আমি আমার কথা বলি, আমি রেকর্ড করতাম প্রথমে। রেকর্ডে কোন কোন বিষয়গুলো সব ভাইয়া সবচেয়ে বেশি হাইলাইট করে বলছে, কোন কোন বিষয় রয়েছে, ওগুলো সুন্দর করে নোট করে নিতাম। এগুলো তো আমার পিডিএফ দিয়ে দিবে। আর ভাইয়া যেগুলো বলছে ওগুলো নোট করে নিলাম, পরবর্তীতে রেকর্ড দেখে দেখে আবার সুন্দর করে নিলাম। আমাদের অনেকগুলো পিডিএফ আছে, আমার সবগুলো পড়াতে হবে, সো আমি আসলে স্পিডে টানতে হবে। আবার সাম্প্রতিক ক্লাস 2-3 ঘন্টা ধরে নিলে ওটা একটা বিরক্তিকর ব্যাপার। আচ্ছা, যাই হোক, খেজুরের কথা চলে আসলে আমাদের সৌদি আরবের মাথায় চলে আসে, যে সৌদি আরব থেকে হয়তো বা বেশি আসে। আমাদের বেশিরভাগ খেজুর সৌদি আরব, তার আশেপাশে মিশর, এই সংযুক্ত আরব আমিরাত, এগুলো থেকে নিয়ে আসা হয়। বাট বিশ্বে শীর্ষ দেশ হলো মিশর। ওই যে মনে আছে আমরা সিভিলাইজেশন যখন পড়ছিলাম, তখন কিন্তু একটা ব্যাপার ছিল, যে আমাদের প্রাচীন যে স্মৃতি, আমাদের প্রাচীন যে আমাদের কীর্তিস্তম্ভই বলা চলে আর কি, এটা কি আমাদের, এটা হইলো আমাদের আহ মিশরে অবস্থান করতেছিল। কোথায় অবস্থান করতেছিল? মিশরে অবস্থান করতেছিল আমাদের পিরামিড গুলো। কিন্তু ওখানে কিন্তু আরেকটা কথা লেখা ছিল আমাদের নিচে, যে সবচেয়ে বেশি পিরামিড এটার অবস্থান কোথায়? সবচেয়ে বেশি পিরামিড এটা কিন্তু আবার সুদানে রয়েছে। এটা কোথায় রয়েছে? সুদানে রয়েছে। ঠিক একই রকম ভাবে খেজুর উৎপাদনের শীর্ষ দেশ কিন্তু আমাদের মিশর, সৌদি আরব না। এটা আবার ভুল করিয়েন না। দেখেন, দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ভাই, যে যেটাই বলুক না কেন, সমাজতন্ত্র, আমি আসলে সমাজতন্ত্রে তেমন একটা বিশ্বাসী না, অ্যান্টি কমিউনিজমটা আমার ভালো লাগে। পুঁজিবাদ, যেটা পুঁজিবাদ ছাড়া আপনি দেশে কখনোই উন্নতি করতে পারবেন না। পুঁজিবাদ এটা আপনাকে লাগবেই। পুঁজিবাদ দ্বারা একমাত্র দেশে উন্নতি করা সম্ভব। কিন্তু দুঃখজনক ভাবে পুঁজিবাদে কি হয় জানেন? পুঁজিবাদে হইলো 10% অনেক বেশি কোটিপতি হয়ে যায়, আর বাকি 90% সব সময় মানে শুধু এদের হয়ে কাজ করে যাবে, এদের হয়ে কাজ করে যাবে। ধরেন দেশের 100% সম্পত্তি, তার সবগুলো অংশ কোথায় রয়েছে? মনে করেন 90% অংশ রয়েছে হইলো এই 10%-এর কাছে, আর 10% সম্পদ রয়েছে কার কাছে? 90%-এর কাছে। এই একটা দুঃখজনক, বাট বর্তমানের প্রেক্ষাপটে পুঁজিবাদটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আচ্ছা, যাই হোক, আমরা নেক্সট দেখি। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2025-এ বাংলাদেশের অবস্থান কততম? 35তম। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক যেটা, এখানে বাংলাদেশের অবস্থান। সূচক যেগুলো আছে না, আমি কিছুক্ষণ পর রিসেন্ট টু পিডিএফ যেটা আছে এখানে দেখাবো। ওখানে আমি যেটা যেটা পড়তে বলবো ওটাই পড়বেন। নর্মালি দেশ সম্পর্কিত নেগেটিভ ইনফরমেশন পরীক্ষায় আসে না। উচিত ছিল এগুলোই আসা, যাতে আমরা সতর্ক হই। একটা কোশ্চেন যখন একটা ইউনিভার্সিটি করে, ঢাকা ইউনিভার্সিটি হোক বা বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যখন করে, তখন কিন্তু ওটা অনেক আলোচনায় থাকে, সবার মাথায় থাকে এই বিষয়গুলো। বাট কোশ্চেনে আসলে বাংলাদেশ সম্পর্কিত নেগেটিভিটি যেগুলো রয়েছে এগুলো তারা কোশ্চেন করে না। আচ্ছা, জাতীয় পাট দিবস, এটা হলো আমাদের 6 মার্চ। 6 মার্চ আমাদের জাতীয় পাট দিবস। যেহেতু পাট দিবসের কথা, সেহেতু এই বিষয়টা এখানে ইনক্লুড করা হয়েছে। পাটের জিনোম আবিষ্কার করেছিল ডক্টর মাকসুদুল আলম। ডক্টর মাকসুদুল আলম। বাট এগুলো নিয়ে বাংলাদেশে কোনো ইয়ে নেই। বাংলাদেশ শুধু পারে এক রাজনীতি করতে, বাংলাদেশ শুধু পারে এক আন্দোলনই করতে, আবেগী জাতি। এছাড়া যে অন্যান্য দিকে যে এগিয়ে যাওয়ার যে ব্যাপারটা, বা যারা আবিষ্কার করেছে বা এগিয়ে যাচ্ছে তাদেরকে যে সাপোর্ট দেওয়া, এটা কিন্তু হয় না। এটা আসলে হয় না। আপনি জানলে অবাক হয়ে যাবেন, বাংলাদেশের টপ লেভেলের স্টুডেন্ট কারা, যারা সায়েন্স থেকে পড়াশোনা করছে, সিএসসি, ট্রিপলি, এই বিষয়গুলো। আমার একটা ভাইয়ের সাথে কথা হলো, উনি এবার মার্শাল্লাহ হয়তো বা প্রশাসন না হলে ফরেন যে কোনো একটাতে চলে যাবে। উনি 3টা প্রিলি পাস করেছে, 3টা প্রিলিতেই পাস করেছে আর কি। 2টা রিটেন পাস করেছে, একটা ভাইবা দিয়েছে, এখনো রেজাল্ট দেয় নাই। উনি কিন্তু ট্রিপলির অনেক ভালো স্টুডেন্ট। ওনার এখানে যাওয়ার অন্যতম কারণ কি জানেন? অন্যতম কারণ হলো, ও যদি ওর লাইন থেকে ভালো একটা জায়গায় যায়, ওরে কি করতে হবে? দলের নেতা খেতা যারা রয়েছে তারা যেটা বলবে সেটাই শুনতে হয়। এবং এদেরকে নিয়ন্ত্রণ করে কারা? আর্টস এর স্টুডেন্ট যারা রয়েছে, বা এই যে প্রশাসনে যারা গিয়েছে, এরা আবার নিয়ন্ত্রণ করে। এই জন্য এদের একটা মানে মনোক্ষোভ, তাদের যে একটা সোসাইটিতে একটা মান সম্মান যে দরকার, এই জন্য কিন্তু সবাই এইদিকে আসলে ঝুঁকে যায়। আচ্ছা, যাই হোক, এখন বুঝবেন না, আপনারা পরে বুঝবেন এগুলা। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ বা সর্বাধিক ম্যাচ খেলেছেন কে? মুশফিকুর রহমান।
আচ্ছা, বাংলাদেশের কোন মেয়াদের জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত? এটা হলো আমাদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে মানবাধিকার পরিষদে। বাংলাদেশের যেহেতু পজিটিভ একটা ইনফরমেশন, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু লিখে নেবেন। সাম্প্রতিক সময়ে আলোচিত হাতি কূটনীতি, আচ্ছা আপনারা কি নিউজটা দেখেছিলেন? হাতি কূটনীতি মানে অনেক মজার একটা ব্যাপার ছিল কিন্তু। এটা কার কার মধ্যে? মিয়ানমার ও রাশিয়া। মিয়ানমার কিন্তু 6টা হাতির বাচ্চা উপহার দিয়েছিল রাশিয়াকে, যার মাধ্যমে এটার মধ্য দিয়ে তারা ডিপ্লোমেসি যেটা এটা তারা কিন্তু শুরু করেছে। এই ডিপ্লোমেসিটা তারা কি করেছে? শুরু করেছে। হাতির বাচ্চা দিয়েছিল 6টা, সেগুলোকে আবার ওখানকার যারা পররাষ্ট্র বিষয়ক ইয়েতে ছিল তারা দেখলাম যে খাবার খাওয়াচ্ছে, কলা খাওয়াচ্ছে, ফল খাওয়াচ্ছে। ব্যাপারটা অনেক সুন্দর ছিল। 6টা হাতি দিয়েছিল। এর মাধ্যমে তারা কি করে? হাতি কূটনীতি বা এলিফ্যান্ট ডিপ্লোমেসি যেটা এটা শুরু করে। আর চীনের ক্ষেত্রে যেটা রয়েছে না, নিউক্লিয়ার ডিপ্লোমেসি যেটা, উলফ ওরিয়ার ডিপ্লোমেসি, ওটা কিন্তু আলাদা। চীনের ডিপ্লোমেসিটা এরকম ভাই, ওরা যেখানে যাবে এত পরিমাণ ঋণ দিবে যে আপনি ওটা পরিশোধই করতে পারবেন না, যার কারণে আপনাকে কি করবে? আপনার উপর এসে তারা আধিপত্য বিস্তার করবে, বিভিন্ন ধরনের বিজনেস চালু করবে এখানে, এইরকম আর কি করে থাকে। আচ্ছা যাই হোক, তো দেখেন এখানে একটা শব্দ রয়েছে কিন্তু, ডিপ্লোমেসি বা কূটনীতি। কূটনীতি বলতে আসলে কি বোঝানো হয়, এন্ড রাজনীতি বলতে আসলে কি বোঝানো হয়? এই কূটনীতি আর কিন্তু ওইটা না যে আপনি মনে করেন একজন মেয়ে আর একটা মেয়ে আর একটা ছেলে এর মধ্যে যে ওই যে কুটনামি করে না, যে এটা এটা কিন্তু না, বা পাশের বাসার আন্টি যে কুটনামি, এটা কিন্তু না। এই কূটনীতি বলতে আসলে কি বোঝানো হয়? এই কূটনীতি বলতে আসলে বোঝানো হয় হইলো দুইটা দেশের মধ্যে সম্পর্ক আসলে কিরকম হবে। দুইটা দেশের মধ্যে সম্পর্ক কিরকম হবে, বিভিন্ন ধরনের আলোচনা থাকবে, তারা বিভিন্ন ধরনের চুক্তি, বিভিন্ন ধরনের তাদের যে জোট, এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো নিয়ে তারা আলোচনা করবে। এই যে মানে দুইটা দেশের মধ্যে যে পররাষ্ট্র বিষয়ক যে আলোচনা, এটাই কি? এটাই হইলো কূটনীতি, এটাই হইলো কূটনীতি। এই বিষয়টাকে আবার অন্যভাবে যদি আমি বলি, এটাকে আবার আমরা পররাষ্ট্র নীতিও বলতে পারি, যে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে কিরকম আচরণ করবে, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কিরকম হবে, এই যে ব্যাপারগুলো, এটাই হইলো আমাদের কি? কূটনীতি। আর রাজনীতি যেটা, সেটা আমাদের কি? সেটা হলো রাজনৈতিক দল গঠন করার মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়ে যে একটা সরকার গঠন করা হবে, এই যে ব্যাপারগুলো সংগঠিত হবে, এটাই হইলো কি? এটা হইলো রাজনীতি, এটা হলো রাজনীতি। রাজনীতি দেশের মধ্যে, কূটনীতি দেশের বাহিরে। রাজনীতি দেশের মধ্যে, কূটনীতি দেশের বাহিরে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটু মনে রাখেন। আর এটা অনেকটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে হাতি কূটনীতি বা এলিফ্যান্ট ডিপ্লোমেসি। আমরা দেখেছি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 যেটা ছিল, এটার নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট 1। আমি জানি না যে অন্যান্য দেশেও কি এরকম আছে কিনা, বাট আমি যেমন একটা নিউজ পাই না এগুলো, যে ব্যক্তি কেন্দ্রিক ব্যাপারগুলো, এগুলো হওয়া উচিত হইলো জাতি কেন্দ্রিক, দেশ কেন্দ্রিক, এই ব্যাপারগুলো হওয়া উচিত আর কি। বাট সবকিছুই ব্যক্তি কেন্দ্রিক, মানে একটা বিষিয়ে তুলে ফেলছিল এই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। আচ্ছা, ভেনেজুয়েলার রাজধানীর নাম কারাকাস। আমাদের বইয়ে যে রাজধানীগুলো দেওয়া আছে না, গুরুত্বপূর্ণ যে রাজধানীগুলো একটু দেখে নিন। তার মধ্যে ভেনেজুয়েলা এটা একটু আলোচনায় আছে, এটা একটু গুরুত্বপূর্ণ। ইউরোপিয়ান পার্লামেন্টের বর্তমান প্রেসিডেন্টকে? রবার্তা মেটেসালা। ইউক্রেন সংকট নিরসনের জন্য ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে বৈঠক হয়েছিল সম্প্রতি কোথায়? লন্ডনে। দেখেন, আহ এই যে রাশিয়ান ইউক্রেন, যেটা আমরা জানি এটা মেইনলি যুদ্ধের যে প্রেক্ষাপট, এটা হলো কৃষ্ণ সাগর। কৃষ্ণ সাগর, যে ইউক্রেন কি চাচ্ছে, সুইডেন ইতিমধ্যে যোগদান করে ফেলছে ন্যাটোতে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটোতে যদি ইউক্রেন যুক্ত হয়, তাহলে কৃষ্ণ সাগর যেটা আছে, এই কৃষ্ণ সাগরে মহড়া দিতে পারবে কে? ন্যাটো। আর যেটা অনেক বেশি হুমকি হয়ে দাঁড়াবে কার জন্য? রাশিয়ার জন্য। আমি তো আপনার কারণে আমার নিজের হুমকি হইতে পারি না, এটা তো আমার সম্ভব না। আমি আপনার ভালো করতে যে আমি নিজের খারাপ করবো, এটা তো হইতে পারে না। তো এই জন্যই আসলে মেইনলি বলছে যে রাশিয়াতে তুমি যুক্ত হইতে পারবা না। আর এই যে ইউক্রেন সহ আর অন্যান্য যে দেশগুলো ছিল, এরা কিন্তু আগে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, আমরা সোভিয়েত ইউনিয়ন বলি, এদের মধ্যে কিন্তু আগে যুক্ত ছিল। তো এনারা বৈঠক করছে কোথায়? বৈঠক করছে হইলো লন্ডনে। লন্ডনে বৈঠক করছে কিভাবে এগুলো থামানো যায়, কিভাবে থামানো যায়। জেলেনস্কি হয়তো ভাবছিল যে আমাদের আমাদের না, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সাপোর্ট দেবে, বাট তেমন একটা সাপোর্ট কিন্তু প্রদান করে নাই। ডোনাল্ড ট্রাম্পের মাথা আসলে নষ্ট। জাতীয় ভোটার দিবস কত তারিখে পালিত হয়? 2 মার্চ। মার্চ মাসের দিবসগুলা, এপ্রিল মাসের দিবসগুলো একটু ভালোভাবে দেখে নিন, সাম্প্রতিক কিন্তু এগুলো। আর এদেশ, আমাদের দেশের নির্বাচন কমিশনার নিয়ে মোটামুটি আলোচনায় রয়েছে ভাই। নির্বাচন নির্বাচন করতে করতে যে এত পাগল হয়ে গেছে মানুষজন, মানে মানুষকে বিরক্ত করে ফেলতেছে এই নির্বাচনের ব্যাপারগুলা দিয়ে আর কি। ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির জেলেনস্কির মধ্যকার সাম্প্রতিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? যুক্তরাষ্ট্র। এটা কিন্তু আমরা সবাই দেখেছি, আশা করি এটা মনে আছে সবাই, যুক্তরাষ্ট্রে হয়েছিল তাদের মধ্যে বৈঠক। বাট এই বৈঠকে ভালো কিছু ফল লাভ করতে পারে নাই ভ্লাদিমির জেলেনস্কি। সেকেন্ড রিপাবলিক এটা কার সাথে ঘনিষ্ঠ? ফ্রান্সের সাথেও ঘনিষ্ঠ, পোল্যান্ডের সাথেও ঘনিষ্ঠ। এটা কেন আলোচনায় জানেন?
সেকেন্ড রিপাবলিক, আমাদের এনসিপি যেটা আছে না, ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টি, এনারা কিন্তু কি বলতেছিল, বারবার বলতেছিল যে আমরা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করবো, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করবো, এই জন্য এটা অনেক বেশি আলোচনায় চলে আসছে। সেকেন্ড রিপাবলিক বলতে আসলে কি বোঝানো হয়? রিপাবলিক, রিপাবলিক তো আমরা বুঝতে পারতেছি প্রজাতন্ত্র বা নতুন করে দেশটাকে সাজানোর যে ব্যাপারটা এইটা। সেকেন্ড কি? সেকেন্ড মানে হলো দ্বিতীয়। তার মানে প্রথম ছিল, প্রথম না থাকলে কি দ্বিতীয় অস্তিত্ব থাকবে না? প্রথম বিশ্বযুদ্ধ আমাদের একটা হয়েছিল, পরে যখন আরেকটা সংঘটিত হয় তখন আগেরটার নাম কি হয়েছিল, আগেরটার নাম প্রথম হয়েছিল, পরেরটার নাম দ্বিতীয় হয়েছিল। তো প্রথমটা তাহলে কি? প্রথম হইলো আওয়ামী লীগের যে সরকারটা ছিল না, আওয়ামী লীগের যে সরকারটা ছিল, স্বৈরাচার যে সরকারটা ছিল, এটার আমরা পতন ঘটাইছি, ঘটাই আমরা কি করবো, নতুন করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করব। এটাকে তারা বলতেছে কি সেকেন্ড রিপাবলিক, মানে তারা সংস্কার করবে। সংস্কার করে তারা নতুন করে রাজনৈতিক দলের মাধ্যমে বা যেভাবে হোক নির্বাচনের মাধ্যমে নতুন করে একটা সংস্কার করে সরকার গঠন করবে। এটাই হলো আমাদের কি সেকেন্ড রিপাবলিক। এটা কিন্তু অনেক আলোচনায় আসছে, এনসিপি মানে সবসময় বলতেছিল আর কি সেকেন্ড রিপাবলিকের কথা। এটা অনেক ঘনিষ্ঠভাবে জড়িত কার সাথে? ফ্রান্সের সাথে। যদি ফ্রান্স অপশনে না থাকে পোল্যান্ডকে দাগাইন, পোল্যান্ডটা লিখে নেন এর পাশে, পোল্যান্ড। ওয়ার্ল্ড হেলথ ডে কত তারিখে পালিত হয়? 7 এপ্রিল। 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে। আমাদের বইতে যে দিবসগুলো আছে মার্চ এপ্রিলের সবগুলো দেখে নিন, মার্চ এপ্রিলে। ছবিতে কিন্তু পরীক্ষা হয়েছিল মার্চে, মার্চের দিবস থেকে কিন্তু প্রশ্ন আসছিল, ওই যে পতাকা দিবস যেটা আর কি, ওখান থেকে কিন্তু প্রশ্ন আসছিল। তো মার্চ এপ্রিল কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি নিচেরটা একটু করে দিই, এটা পরিষ্কার করে দিই। ঠিক আছে। তো তারপরে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজক কোন সংস্থা? ভাই, বিনিয়োগ সম্মেলন, এটার মাধ্যমে এত এত জব অফার চলে আসবে এখানে, মানে অন্যরকম একটা ব্যাপার চলে আসবে। আর এই বিনিয়োগ যদি অনেক বেশি হয় বাংলাদেশে তাহলে তো আলহামদুলিল্লাহ, বাট বাংলাদেশের লোকজন যেভাবে বাটা কেএফসির উপর হামলা করছে, এটা আসলে অনেক বেশি দুঃখজনক একটা ব্যাপার আমাদের। আচ্ছা, যাই হোক, দেখেন বিষয়গুলো আসলে মূল থেকে আপনার একবারে উপড়ে ফেলতে হবে। আপনি একটা ঝামেলা করে এখন নিজেও ফেঁসে গেলেন, আমাদের দেশটাকেও খারাপ হিসেবে উপস্থাপন করলেন, এটা তো আসলে না। আমেরিকা কি আন্দোলন করতেছে না? অবশ্যই করতেছে। পুত্তলিকা বা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে আপনি আন্দোলন করতে পারেন। এই যে হিংস্র হওয়ার যে ব্যাপারটা, এটা আসলে না। আপনি কথার মাধ্যমে যে বিষয়টা জয় করতে পারেন সেটা কিন্তু রাগের মাধ্যমে কখনোই পারবেন না, এটা ইম্পসিবল। আচ্ছা, বিনিয়োগ সম্মেলন এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বিনিয়োগ সম্মেলনের আয়োজক সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। আচ্ছা, এই হালনাগাদ ভোটের সংখ্যা নাও দিতে পারে, আমি এটা আগে অ্যাড করে রাখছিলাম যে ভোট ভোট নিয়ে এত কথা বলতেছে এরা। আচ্ছা, দেশের সেমিকন্ডাক্টর এটা হয়ে গেছে জানুয়ারি, 1 জানুয়ারি 2025। তাও একটু দেখে নিন। বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হয় কবে? সরি, হবে কবে? হবে হইলো আমাদের 31 আগস্ট 2025। 2025 এটা কিন্তু আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। অনেকটাই মানে অনেকটাই গুরুত্বপূর্ণ। 31 আগস্ট 2025-এ আমাদের 50 বছর পূর্তি হবে। এটা একটু দেখে নিন আপনারা। 22 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের সিনেটে সাংস্কৃতিক বিষয়ে স্বীকৃতি দেওয়া হয় বাংলা নববর্ষ। বাংলা নববর্ষকে তারা স্বীকৃতি দিয়েছে, বাংলা নববর্ষ অনুষ্ঠিত হবে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, দক্ষিণ এশিয়ার কোন দেশে 18 বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে? ভারত। ভারত সংক্রান্ত প্রশ্ন আসলে এখানে দেবে না, ভারত সংক্রান্ত প্রশ্ন দেবে না। আর এটা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা হলো আমাদের WHO। ফর্মটা ভেঙে গিয়েছে, WHO। এগুলো একটু রিডিং দেন, WHO। এই ইনফরমেশনটা আমার কাছে তেমন একটা গুরুত্বপূর্ণ না, বাট প্রথমের দিকে আমরা যেগুলো পড়লাম এগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এশিয়ার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের শীর্ষ দেশ কোনটা? শীর্ষ দেশ হইল চীন। চীন। চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে কিন্তু একটা বলতে পারেন বাণিজ্যিক যে যুদ্ধ, এটা কিন্তু আমাদের চলমান বাণিজ্যিক যুদ্ধ চলতেছে। যদিও এটা 2018 থেকে শুরু হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর থেকে চীনের সাথে অনেক বাজে ব্যবহার করছে আর কি। কারণ যুক্তরাষ্ট্র জানেই যে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হওয়া যদি একমাত্র হতে পারে, সেটা নেক্সটে কি হবে? নেক্সটে কিন্তু চীন হতে পারে। কারণ চীন আমাদের প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে যাচ্ছে। আমরা রাশিয়াকে প্রযুক্তিগত দিক থেকে হয়তো বা তেমন একটা দেখতে পারি না, বাট রাশিয়া অনেক বেশি এগিয়ে আছে। কিন্তু চীন এই যে ছোট ছোট যে বাণিজ্যের বাজার দখল করে রাখার যে ব্যাপারটা, এটা দখল করে রাখছে আর কি। আচ্ছা, সম্প্রতি দক্ষিণ এশিয়ায় স্বর্ণের খনি পাওয়া গিয়েছে কোথায়? পাকিস্তানে। পাকিস্তানে কিন্তু স্বর্ণের খনি পাওয়া গিয়েছিল, এটা আমাদের জানুয়ারির দিকে। আচ্ছা, বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নাম থ্রি জর্জেস বাঁধ। থ্রি জর্জেস বাঁধ এইটা। রিমেইন ইন মেক্সিকো নীতিটি কোন দেশের জন্য গুরুত্বপূর্ণ? মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কিন্তু অনেক খুব বাজে ব্যবহার করতেছে তার সীমান্তবর্তী যে দেশগুলো রয়েছে মেক্সিকো কানাডা এগুলোর সাথে। মেক্সিকো কানাডার উপর যে পরিমাণ তারা শুল্ক আরোপ করেছে, অনেক দুঃখজনক একটা ব্যাপার। শুল্ক নিয়ে হয়তোবা কোশ্চেন দুই একটা আসতে পারে। শুল্কের পার্সেন্টেজ গুলো আমি আপনাদের জিকে আলটিমেট যে গ্রুপটা আছে না, ওটাতে দিয়ে দেবো, জাস্ট একবার রিডিং পড়িয়ে না আর কি, কত পার্সেন্ট কোনটাতে।
বিশ্বের প্রথম মানুষ বনাম রোবট ম্যারাথন অনুষ্ঠিত হবে কোন দেশে? চীনে হবে। চীন এমন কোনো জিনিস নাই যে যা তারা করতেছে না আর কি, একের পর এক সবগুলা করতেছে। তো তারপর দেখেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গ্রহণ করেছে দায়িত্ব যুক্তরাষ্ট্রের মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের নির্বাচনটা আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল, বাট দুঃখজনকভাবে একটাও কোশ্চেন করে নাই, কারণ আমাদের জুলাই রেভলিউশনটাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছে তারা। তো প্রতিরক্ষা মন্ত্রী তারপর পররাষ্ট্রমন্ত্রী দুইজনের নামটা একটু দেখে নিন, এটা হলো পিট আর এটা হলো মার্কো। আচ্ছা, তারপর এটা গুরুত্বপূর্ণ আমাদের, হেনলি অ্যান্ড পাসপোর্ট সূচকে 2025 সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? সিঙ্গাপুর। আর বাংলাদেশ এখানে 100তম। বাংলাদেশ এখানে কত? বাংলাদেশ এখানে 100তম। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং 2025 অনুযায়ী সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান 35। এটা একটু দেখে নেবো আমরা, এই দুইটা পজিশন আমরা একটু দেখে নেবো এখান থেকে, এটা সাম্প্রতিক বিষয় আসছে। আচ্ছা, শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রই থাকবে। আচ্ছা, তারপরে এগুলো আমাদের লাগতেছে না, তো এটা একটু দেখে নিন। অস্ট্রিয়ান ওপেন 2025 এ নারী ও পুরুষ এককে চ্যাম্পিয়ন হন ম্যাডিসন কিজ ও জানিক সিনার। তো দেখেন এখানকার নিচে যেগুলো রয়েছে তার মধ্যে আপনি কোনগুলো ভালোভাবে পড়বেন। এই যে আপনার এখানে দুইটা দেখালাম আর কি, পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী, এই দুইটা একটু ভালোভাবে দেখবেন। তারপরে হেনলি পাসপোর্ট সূচক যেটা রয়েছে, গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং, এই দুইটা একটু ভালোভাবে দেখে নেবেন। তারপর বাকিগুলো সবগুলো একটু রিডিং দেবেন। সবগুলো একটু রিডিং দেওয়ার পর তার প্রথম পেজ যেটা আছে না, এই প্রথম পেজটা আর দ্বিতীয় পেজ, এই দুইটা পেজ একটু ভালোভাবে পড়বেন। এই দুইটা পেজে একেবারে অতি সাম্প্রতিক যে বিষয়গুলো, এগুলো এখানে ইনক্লুড করা আছে, একেবারে অতি সাম্প্রতিক বিষয়গুলো ইনক্লুড করা আছে। এটা কিন্তু আমাদের 7 তারিখ পর্যন্ত যে ইম্পর্টেন্ট কাহিনীগুলো রয়েছে, এইগুলো কিন্তু আমাদের দুইটা পিডিএফ মিলে ইনক্লুড করা আছে। একটা পিডিএফ পড়লাম আর একটা পিডিএফ আমরা পড়বো। কিন্তু এর পরেও যদি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, ওইটা কিন্তু জিকে আলটিমেট যে গ্রুপটা রয়েছে না, ওই গ্রুপে এগুলো আপনি পেয়ে যাবেন, ওই গ্রুপে এগুলো পেয়ে যাবেন। ওই গ্রুপটাতে সবাই থাকি। আচ্ছা, তো আমরা এখন যে এটা পড়বো আর কি, এখন আমাদের পিডিএফ নাম্বার 2, এটা আমরা একটু দেখি। পিডিএফ নাম্বার 2 এখান থেকে কি কি পড়বেন আমি একটু মার্ক করে দেই। আপনারা এগুলো পড়েছেন, আমি অনেকবার আপনাদেরকে পড়াইছি ভাই এগুলো। এই ক্লাস মনে হয় কতবার, 4বারের মতো মনে হয় হয়ে গেল সাম্প্রতিক নেওয়া, আমি সঠিক মনে করতেছি না, এরকমই হবে। আচ্ছা দেখেন, 29তম যে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন যেটা অনুষ্ঠিত হয়েছিল, কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা একটু মনে রাখেন। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বাকু আজারবাইজান এখানে হয়েছিল। স্ক্রিনশট দিয়ে নেন, পরে জাস্ট এটা শুধু মার্ক করে আপনি পড়বেন, এটা একটু মনে রাখবেন এখান থেকে। তারপরে জি 0, যেটা জি 0 হইলো যাদের কার্বন মাত্রাটা অনেকটাই কম তাদেরকে বলা হচ্ছে। এখানে কে কে রয়েছে? ভুটান, মাদাগাস্কার, পানামা, সুরিনাম এরা রয়েছে। জি 0 ফোরাম এখানে রয়েছে। প্রশ্ন আসতে পারে নিচের কোন দেশটি জি 0 ফোরামের মধ্যে অন্তর্ভুক্ত? এখানে তারিখ কোনো কিছু পড়া লাগতেছে না, জাস্ট পড়েন ভুটান, মাদাগাস্কার, পানামা, সুরিনাম, এই 4টা দেশের নাম পড়ে নেবেন এবং জি 0 এই বিষয়টা আপনি ভালোভাবে এখান থেকে মনে রাখবেন, তাহলে আপনার হয়ে যাবে। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 3-0 তত্ত্ব, যেটা এটা পড়বেন। আমি পাশাপাশি দুইটা রাখছি, জি 0 আর এই যে 3-0, যাতে আপনার কোনো ঝামেলা না হয়, এই জন্যই মেইনলি এটা পাশাপাশি রাখা। 3-0 যেটা, এটার মধ্যে কি কি রয়েছে? এটার মধ্যে রয়েছে আমাদের শূন্য দারিদ্র্য, তারপরে শূন্য বেকারিত্ব, তারপরে শূন্য নেট কার্বন নির্গমন, মানে জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন এমিশনস। তার মানে দেখেন এনার তথ্য কিন্তু অনেক বেশিটাই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বিশ্বকে তিনি এমন এমন তথ্যগুলো উপস্থাপন করেন, মানে অন্যরকম ভাই। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের যে বিনা পয়সায় এত এত মোটিভেশন দিচ্ছে, এটাই তো আমাদের জন্য অনেক, আমাদের দেশের জন্য এত এত কাজ করতেছে, এটাই অনেক। এটা অনেক আমাদের পাওয়া ভাই তার কাছ থেকে। ওনার যে বিভিন্ন ইউনিভার্সিটিতে সমাবর্তন হয়, আমাদের ইউনিভার্সিটিতে সমাবর্তন হবে জানি না, আমাদের ইউনিভার্সিটিতে ওনাকে জাস্ট ইনভাইট করা হয়েছে, পেমেন্টটা হয়তো বা করা হবে। বাট বাইরের দেশে যেগুলো করে না, ওইখানে 60 থেকে 70 বা 80 হাজার ডলারের মতো তাকে দেওয়া হয় ভাই। কোটির কাছাকাছি চলে যায় তার যে একটা বক্তব্য দেবে এটার মূল্য, যেটা আমাদেরকে ফিরি ফিরি দিচ্ছে। আচ্ছা যাই হোক, শিক্ষা এই বিষয়টা আসলে বিনামূল্যের জিনিস না। অবশ্যই আপনাকে দাম দিয়ে কিনতে হবে। দাম দিয়ে আপনি যখন কিনবেন তখন আপনি আপনি এটার প্রতি অনেক বেশি মানে ইয়ে থাকবেন আর কি, যে আপনার গুরুত্ব থাকবে এটার প্রতি, যে না এটা আমি টাকা দিয়ে কিনছি। আর যেটা ফ্রি ফ্রি পান এটাতে আসলে গুরুত্ব কারো থাকে না। তো সেই জন্য আসলে শিক্ষা বিনামূল্যে পাওয়াটাই দুঃখজনক আমি মনে করি আর কি। বাট সরকার থেকে যেটা দিচ্ছে সেটা ঠিক আছে, বাট বাইরের গুলা এগুলো পেমেন্ট করে নেওয়া উচিত, অন্তত বাঙালির জন্য। আচ্ছা, তারপরে 79তম অধিবেশন যেটা হয়েছে আর কি, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হয়, যেটা এখানকার প্রতিপাদ্য ছিল টেকসই উন্নয়ন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মর্যাদাপূর্ণ ও শান্তিময় বিশ্ব গড়ে তোলা। আপনারা মাঝে মধ্যেই পড়ে থাকেন টেকসই উন্নয়ন। উন্নয়নের সাথে টেকসই কেন, এই শব্দটা কেন যুক্ত করা হয়? টেকসই বলতে বোঝানো হয় আমরা এমন একটা উন্নয়ন করব, এমন একটা কাজ করব যে কাজের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোনো ক্ষতিগ্রস্ত হবে না।
আমাদের জলবায়ু, পরিবেশ, আবহাওয়া কোনো কিছুর উপর ক্ষতি হবে না বা প্রভাব সৃষ্টি করবে না নেতিবাচক। এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে টেকসই উন্নয়ন। মানে কোনো কিছুর ক্ষতি না করে উন্নয়ন করতে হবে, ভবিষ্যৎ প্রজন্ম যেন এটাতে আবার না পস্তায় যে আমাদের আহ আগের প্রজন্ম যারা আছে তারা এই কাজটা করে গেছে যার জন্য আমাদের এই ঘটনাগুলো ঘটতেছে এখন, এটা যেন না হয়। এসডিজি যে লক্ষ্য রয়েছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যেগুলো রয়েছে, এটা আমাদের একটু দেখতে হবে, বিশেষ করে তার মধ্যে লিঙ্গ সমতা যেটা রয়েছে, আমাদের নারী পুরুষের সমান অধিকারের যে ব্যাপারটা, এটা আমরা দেখবো। তারপরে মানসম্মত শিক্ষা, এগুলো আমরা দেখবো। তারপরে বৈষম্য হ্রাস, এগুলো দেখতে হবে। এই বিষয়গুলো আমাদের একটু ভালোভাবে দেখতে হবে। আপনি মনে রাখবেন যে 17টা রয়েছে, তার মধ্যে আমি যে কয়টা মার্ক করে দিলাম এটা একটু পড়ে নেবেন। টেকসই মহাসাগর পড়ে নেবেন, তারপরে বৈষম্য হ্রাস পড়বেন, তারপরে লিঙ্গ সমতা পড়বেন, মানসম্মত শিক্ষা পড়বেন। এর আগে মনে হয় কোনো একটা বিগত পরীক্ষায় আর কি শিক্ষা সংক্রান্ত বিষয়টা আসছিল যে এসডিজি এটা 4-এ রয়েছে, এটা একটু দেখে নেবেন। আচ্ছা, তারপরে আমাদের ন্যাম যেটা নন অ্যালায়েন্সড মুভমেন্ট, এটা আমাদের কোথায় হয়েছিল, এটা জাস্ট আমাদের পড়লেই হয়ে যাবে। এটা উগান্ডাতে হয়েছিল আর কি, উগান্ডা, এটা অনেক আগেই হয়েছিল আর কি, অনেক আগে বলা চলে, জাস্ট একটু দেখে নেবেন আর কি, তাহলেই হয়ে যাবে। জোট নিরপেক্ষ আন্দোলন। আচ্ছা, তারপরে আফ্রিকান ইউনিয়ন যে সম্মেলনটা হয়েছিল, আমাদের আফ্রিকান ইউনিয়ন, এটা কোথায় হয়েছিল? আদ্দিস আবাবা, ইথিওপিয়া। আদ্দিস আবাবা, ইথিওপিয়া। এই নামটা একটু ভালো মনে রাখবেন, যেহেতু এগুলো অতীতের সাল, তারিখ এগুলো আসলে আমাদের পড়তে হবে না। আর এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে এগুলো সাল এগুলো আসে নাই। এতক্ষণ পর্যন্ত, মানে সরি, এতদিন পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে এগুলোতে বেশিরভাগ আসছিল হলো অর্গানাইজেশন সম্পর্কিত যে ইনফরমেশন আর কি, যে সদস্যপদ চেঞ্জ হয়েছে কিনা, নতুন আসছে কিনা, এরকম টাইপ যেগুলো রয়েছে এগুলো হয়েছে আর কি। আচ্ছা, তারপরে আমি একটু মার্ক করে দিয়ে যাই তারপরেও। আচ্ছা, তারপরে WEF, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটা সদর দপ্তরটা পড়েন, এটা সদর দপ্তরটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হইলো সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড, জেনেভা, সুইজারল্যান্ড। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি আমাদের আসিয়ান সম্মেলন যেটা, আসিয়ান সম্মেলন কোথায় হয়েছিল? আসিয়ান সম্মেলন পড়া চাইতে আসিয়ানের পূর্ণরূপ পড়িয়েন, আর এখানকার যারা সদস্য রয়েছে না তাদের সম্পর্কে পড়িয়েন। এখানকার যারা সদস্য রয়েছে, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, সাউথ ইস্ট এশিয়া নেশন, দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে তাদেরকে নিয়ে এই আসিয়ানটা গঠিত হয়েছে, এই যে আমাদের আসিয়ান। তো আসিয়ানের যে পূর্ণরূপ এটা দেখবো, এবং এটা সদস্য রাষ্ট্র যেটা আছে এটা দেখে নেবো, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে কিন্তু ছবিতে আসছিল এটা, আমি পড়ানোর সময় আপনাদেরকে বলেছিলাম যে ভাই এটার সদস্যগুলো একটু দেখে নিন। আর আমাদের কোশ্চেন যদি একটু বেশি অ্যানালাইসিস যদি আপনারা কেউ করে থাকেন আর কি, যারা কোশ্চেন ম্যাম করেছেন তারা দেখতে পারবেন, আমাদের এখান থেকে একটা কোশ্চেন করে থাকে, হয় তারা আমাদের সাউথ এশিয়া থেকে করবে, নাহলে সাউথ ইস্ট এশিয়া থেকে করবে। এই একটা কোশ্চেন তারা করে থাকে আমাদের এই সাবকন্টিনেন্ট থেকে। আচ্ছা, তারপরে ব্রিক্স, ব্রিক্স এর সর্বশেষ সদস্য, এটা ঢাবিতে আসছিল, এখন আসবে কিনা আমি জানি না, তবে একটু দেখে দিন সর্বশেষ সদস্য কোনটা। সর্বশেষ 10তম সদস্য হইল আমাদের ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। যেহেতু এটা আলোচনায় ছিল, ব্রিক্স সম্পর্কিত বেসিক যে ইনফরমেশন বইতে দেওয়া আছে এগুলো আমরা একটু ভালোভাবে দেখে নেব। তারপরে ন্যাটো, এই ন্যাটোর কাহিনী করতে করতে কিন্তু আমাদের ইউক্রেন অ্যান্ড রাশিয়ার যে ওয়ারটা চলতেছে, কিন্তু ন্যাটো পূর্ণরূপ কি? আমাদের নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা আমাদের একটা সামরিক জোট। জোট, আর জোটের মাধ্যমে কিন্তু আমাদের পুরো বিশ্বটা কন্ট্রোল করা হয়। সামরিক জোটের মূল কথা হইলো এই যে ন্যাটোর, যে ন্যাটোর যারা সদস্য দেশ রয়েছে, এই সদস্য দেশ যদি একজন আক্রান্ত হয়, আমরা বাকিরা কি করব? তার পক্ষ নিয়ে যে আক্রমণ করেছে তার বিরুদ্ধে আমরা যুদ্ধ পরিচালনা করব। ন্যাটোভুক্ত মুসলিম দেশ রয়েছে তুরস্ক ও আলবেনিয়া, তুরস্ক ও আলবেনিয়া রয়েছে ন্যাটোভুক্ত মুসলিম দেশ। আচ্ছা, এখানে মোট 32টা দেশ রয়েছে, সর্বশেষ হইল সুইডেন, আর ইউক্রেন যোগ দিলে 33তম হয়ে যাবে আমাদের ইউক্রেন। তো এখান থেকে আমরা সর্বশেষ সদস্য সুইডেন, বর্তমানে রয়েছে 32, মুসলিম রাষ্ট্র রয়েছে তুরস্ক ও আলবেনিয়া, তুরস্ক ও আলবেনিয়া। আচ্ছা, তারপরে ডেভেলপিং এইড, যেটা ডেভেলপিং এইড, এটা আসলে এখন তেমন একটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, জাস্ট এক নজর দেখে নিন, ওটা ডিসেম্বরের দিকে হয়ে গেছে, তো অনেকটা আগে হয়ে গেছে। আচ্ছা, তারপরে বর্তমানে আমি মনে হয় রিসেন্ট যেগুলো হয়েছিল আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি এরকম সামথিং সময়ে বা ডিসেম্বর থেকে, ওগুলো মনে হয় আমাদের পড়া শেষ। বাকিগুলো আপনি একটু রিডিং করে যাবেন, বাকিগুলো একটু জাস্ট রিডিং। আচ্ছা, কপ সম্মেলন, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা হয়ে যাক, এটা আগে হয়েছে কোনো সমস্যা নাই, বাট কপ এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেকটাই। স্লোগান ছিল এবার কি? সবুজ পৃথিবীর জন্য সংহতি, সংহতি, এটা আমরা একটু দেখে নেবো। বাকু, আজারবাইজান, কপ 29 যে সম্মেলনটা হয়েছিল আর কি, এটা একটু আমরা দেখে নেবো, তাহলে হয়ে যাবে। বিভিন্ন সংস্থার প্রধান এখানে দেওয়া আছে, এগুলো একটু এক নজরে রিডিং করেন। এবার এগুলো থেকে কোনো কোশ্চেন আসে নাই, এর আগেও তেমন একটা দেয় না তারা এগুলো। গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে আর কি। অপেক ত্যাগ করেছে অ্যাঙ্গোলা, এই প্রশ্নটা কিন্তু আগেও আসছিল, বর্তমানে মনে হয় কোনো একটাতে আসছে আর কি। অপেক ত্যাগ করে গেছে কিন্তু অ্যাঙ্গোলা, অ্যাঙ্গোলা, এটা একটু আমরা মনে রাখবো ভালোভাবে, অ্যাঙ্গোলা এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য।
তারপরে বিমস্টেক সনদ কার্যকর হয় 20 মে 2024। এবার বিমস্টেক অনেক আলোচনায় রয়েছে, বিমস্টেক সম্পর্কে যেখানে যে ইনফরমেশন পাবেন সেটাও পাবেন, এটাও কিন্তু পড়ে নেবেন। বিমস্টেকের সনদ কার্যকর হয়েছে 20 মে 2024। আর ব্রিক্স এর কাহিনীগুলো আমাদের এগুলো আপাতত লাগবে না, জাস্ট আমরা ইন্দোনেশিয়ার কথা মনে রাখবো যে হয়ে যাবে। দশম সদস্য বর্তমানে কি, দশম হইলো আমাদের ইন্দোনেশিয়া। আচ্ছা, আর দেখেন, এই অর্থনৈতিক জোট আর বাণিজ্যিক জোট এটা আপনি বিভিন্ন ভাবে বিভিন্ন রকম করে উপস্থাপন করতে পারবেন, বুঝতে পারছেন? কিন্তু এটা কিন্তু আসলে পরীক্ষায় আসে না। পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন দেয় নাই, যখন থেকে এটা নিয়ে অনেক বেশি আলোচনা শুরু হয়ে যায় তখন থেকে কিন্তু এটা নিয়ে কোশ্চেন করে না। আমরা নর্মালি অর্থনৈতিক জোট নিয়ে আমাদের সমস্যা হয় না, ইউরোপিয়ান ইউনিয়নকে আমরা অর্থনৈতিক জোট বলে থাকি। বাট বাণিজ্যিক জোট আমরা দুইটা বিষয় চলে আসে, একটা কি, একটা হলো WTO, আর একটা কি, আর একটা হলো আমাদের এই যে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, RCEP। এই দুইটা নিয়ে আমাদের কিন্তু অনেক বেশি সমস্যার সৃষ্টি হয়, অনেক বেশি সমস্যার সৃষ্টি হয়। WTO, এই দুইটার মধ্যে যে কোনটা হবে? দেখেন ভাই, দুইটাই যদি অপশনে থাকে তাহলে আপনি RCEP দাগাবেন, দুইটাই অপশনে থাকলে আপনি কি দাগাবেন? RCEP দাগাবেন। আর যদি দুইটা অপশন না থাকে তখন আপনি WTO দাগাবেন। আর অর্থনৈতিক জোটের কথা বলে ডিরেক্ট আপনি ইউরোপিয়ান ইউনিয়নকেই দাগাবেন, এখানে কোনো সমস্যা নেই। বাট বাণিজ্যিক না, সমস্যা আছে। তো বৃহত্তম বাণিজ্যিক RCEP কেন বলা হচ্ছে, কারণ RCEPর যে মোট টাকার পরিমাণ যেটা, অর্থনৈতিক তাদের যে পরিমাণ যেটা, এটা আসলে WTO ওর চাইতে বেশি। এর জন্য এটাকে বলা হচ্ছে। কিন্তু আগে থেকে প্রচলিত ছিল কোনটা? আগে থেকে প্রচলিত ছিল হইলো WTO, এই জন্য আর কি ঝামেলাটা লাগে। তো কনফিউশনটা ক্লিয়ার করে নেন। দুইটা থাকলে এর মধ্যে আপনি RCEP কে দাগাবেন, তাহলে টিচার জানে, টিচার জেনে এই কোশ্চেনটা করছে। আর যদি টিচার এই ব্যাপারটা না জেনে থাকে বা তিনি কনফিউশন সৃষ্টি করতে চাচ্ছেন স্টুডেন্টের মাঝে, তাহলে তিনি শুধু WTO যেটা আছে এই একটাই দিয়ে রাখবে, এই একটাই তিনি দিয়ে রাখবে। এই দুইটা একটু দেখে নিন, কারণটা আমি বলে দিয়ে ফেলছি। আচ্ছা, তারপরে প্যারিস অলিম্পিক থেকে এবার তেমন একটা কোশ্চেন করতেছে না তারা। আপনি তাও মাস্কট যে ফ্রিজ যেটা আছে এটা একটু মনে রাখেন, মাস্কট এটা একটু মনে রাখেন। আর ওই যে স্বর্ণপদক যুক্তরাষ্ট্র প্রথম রয়েছে, দ্বিতীয় চীন, তৃতীয় জাপান, এটা একটু ভালোভাবে মনে রাখবেন, এইটা একটু আপনি ভালোভাবে মনে রাখবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই অলিম্পিকেও কিন্তু 3-0 তত্ত্ব যেটা, এটার জন্য কিন্তু আলোচিত হয়েছে। তিনি বিভিন্ন জায়গায় যে 3-0 তত্ত্বের কথা কিন্তু তিনি বলেছেন। তো প্যারিস অলিম্পিকে বাংলাদেশের যে পাঁচজন ছিল একটু নাম বলে দেখে নেবেন: সাগর ইসলাম, রবিউল ইসলাম, সামিউল ইসলাম, তারপর সোনিয়া আক্তার, এগুলো আমরা একটু এক নজরে দেখে নিব। তারপরে বিপিএল যেটা, বিপিএল এর রেসটা এখন আসলে নাই, এটা আমি একটু কম গুরুত্ব দিয়ে রাখতেছি। বিপিএল এর রেস যেটা, এটা আসলে চলে গেছে, এটা তেমন একটা এখনকার জন্য গুরুত্বপূর্ণ না। তবুও জাস্ট এক নজরে আপনি চাইলে রিডিং পড়ে নিতে পারেন। আয়রন লেডি, লেডি যেহেতু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, লেডিটা আমাদের পড়তে হবে। আয়রন লেডি নাম হইলো কি আমাদের মারিয়া, মারিয়া, এটা একটু ভালোভাবে দেখে নেবো আমরা, আয়রন লেডি মারিয়া, এটা দেখবো। খেলাধুলা এগুলো আসলে অনেক আগেই হয়ে গেছে, এগুলো আমাদের আমার প্রেক্ষিতে মনে হচ্ছে না যে এতটা গুরুত্বপূর্ণ আর কি। তো আমি যেগুলো মার্ক করে দিচ্ছি আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেন, ওগুলো একটু আপনি ভালোভাবে পিডিএফ পাওয়ার পর পড়ে নেবেন। আর পিডিএফ কিন্তু আপনারা যারা ব্যাচের স্টুডেন্ট আছেন তাদেরকে কিন্তু দেওয়াই আছে। আর আপনার যে আলটিমেট যে গ্রুপটা আছে ওইখানে আপনি আরো অনেক সাম্প্রতিক কোশ্চেন পাবেন, মানে MCQ ফাইল পর্যন্ত দেওয়া আছে, ওগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, খেলাধুলা আমি স্কিপ করে গেলাম আপাতত, আপনি একটু এক নজরে দেখে নিন, এটা একটু দেখেন তো। এই যে আমাদের গ্ল্যান্ড স্ল্যাম বিজয়ী যেটা আছে, এটা একটু এক নজরে দেখেন। বিশেষ করে ইউএস ওপেন যেটা, এটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। ইউএস ওপেন যেটা আছে এটা একটু এক নজরে দেখে নেবো আমরা, এটা একটু আমরা এক নজরে দেখে নেব। আচ্ছা, খেলাধুলার আগাম বার্তা, খেলাধুলা কোনটা কখন হবে এটা আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। যে আগামীতে যে খেলাধুলাগুলো, আগামীতে কোন খেলা কোথায় হবে, এটা আমাদের জন্য মোটামুটি একটা গুরুত্বপূর্ণ। আর প্যালেস্টাইন, তারপরে আমাদের ইসরায়েল, এই সংক্রান্ত ইনফরমেশন আমি আসলে আপনাদের কি পড়াবো? দেখেন, এই আক্রমণ করতেছে, তারা করতেছে, তারা কখনো কোনো চুক্তি রাখে না, কোনো কিছু রাখে না। আমি ভাবছিলাম যে একবার যে চুক্তি যেটা করলো আর কি, ওটা হয়তো বা রাখবে তারা, ওটা নিয়ে আলোচনা করছিলাম, বাট ওখান থেকে কোশ্চেন করে নাই। নর্মালি রাফা যেটা এখান থেকে কোশ্চেন করছিল, সেটা তাও আগে কোশ্চেন করছিল, পরবর্তীতে মেবি ঢাবিতে কোশ্চেন করছিল আর কি, ওটা আমাদের বইতে ছিল। আর ফিলিস্তিন প্যালেস্টাইনের মধ্যে যদি কোশ্চেন আসে, তাদের মধ্যে আগের যে চুক্তিগুলো হয়েছে না, আমাদের বইতে দেওয়া আছে ডিটেলস আকারে, এই চুক্তিগুলো আপনি একটু ভালোভাবে দেখে নিন। আর নির্দিষ্ট করে তো একদিন আক্রমণ করে না তারা, তারা আক্রমণ করতেছে মানে করতেছে, এই জন্য আসলে নির্দিষ্ট করে কোশ্চেন ওখান থেকে যে আসবে এটা আসলে বলা যায় না, এখন পর্যন্ত আসেও নাই নির্দিষ্ট আক্রমণের যে ব্যাপারটা। আর আকসা ফ্লাড যে এটা ছিল, ওটার কাহিনী শেষ হয়ে গেছে, ওটা আসছিল এর আগে। আচ্ছা, আগামীতে যে খেলাগুলো হবে, বিশেষ করে অলিম্পিকটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অ্যান্ড ফুটবল বিশ্বকাপ, এটা নিয়ে কিন্তু সবারই অনেকটা হাইপ থাকে। 2026-এ হবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, এই যে পাশাপাশি এই তিনটা দেশে সংগঠিত হবে। আচ্ছা, এগুলো একটু আমরা এক নজরে দেখে নেবো, তাহলেই হয়ে যাবে আমাদের, তাহলে আর কোনো সমস্যা নেই। ক্রিকেট সংক্রান্ত আরো অনেক ইনফরমেশন দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবো, তাহলেই হয়ে যাবে।
রিডিং পড়বেন, এটা এগুলো আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। গুরুত্বপূর্ণ গুলো আপনাদের প্রথমে পড়ে আসছেন, দাগাচ্ছি যেগুলো, এগুলো আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক এবার আসলে অনেক বেশি জমে গেছে, অনেক মানে অনেক, মানে প্রচুর সাম্প্রতিক জমে গেছে। এবার অনেক সম্মেলন হয়েছে, খেলাধুলা একটা না অনেকগুলো খেলাধুলা হয়েছে। তারপর আমাদের জুলাই রেভলিউশন এইটা, তারপরে আবার এদিকে প্যালেস্টাইনের যে ব্যাপারটা, ইউক্রেনের ঝামেলা চলতেছে, এইদিকে আবার বাণিজ্যিক যে যুদ্ধগুলো, মানে অনেক সাম্প্রতিক। কারণ কই থেকে কোশ্চেন করবে এটা বুঝে ওঠা আসলে আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে। এই জন্যই আমি বলবো যে আমরা যে পিডিএফ গুলো দিচ্ছি অন্তত একবার হলো রিডিং দিয়ে যান, অন্তত একবার হলো আপনি পুরোটা পিডিএফ রিডিং দিয়ে যান। এবার আসলে অনেকগুলো সাম্প্রতিক বিষয় আমাদের চোখের সামনে চলে আসতেছে। আচ্ছা, তোমাদের 32তম মানব উন্নয়ন সূচক ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মাঝে মধ্যে এখান থেকে কোশ্চেন চলে আসে। তো এগুলো থেকে আমাদের কি দেখতে হবে, যতগুলো সূচক আছে আমি যেগুলো মার্ক করে দেবো, এখানে আপনি কি কি দেখবেন, এখানে আপনি শীর্ষ দেশ যেটা আছে না এইটা দেখবেন, এন্ড বাংলাদেশের অবস্থান দেখবেন। বাংলাদেশের অবস্থান যদি ভালোতে থাকে তাহলে কোশ্চেন আসবে, না হলে কোশ্চেন আসবে না। এটা একটু দেখবো আমরা, শীর্ষস্থান এবং বাংলাদেশের অবস্থান, এই দুইটা বিষয় আমরা একটু দেখে নেব। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান, বিশ্ব রপ্তানিতে শীর্ষ দেশ হইল চীন, আমদানিতেও শীর্ষ দেশকে চীন। বিশ্ব আমদানিতে সরি, এখানে যুক্তরাষ্ট্র হবে, এটাতে না। বিশ্ব আমদানিতে শীর্ষ দেশকে, বিশ্ব আমদানিতে শীর্ষ দেশ হইলো আমাদের যুক্তরাষ্ট্র, এটা ডাবল হয়ে গেছে আর কি, এটা যুক্তরাষ্ট্র হবে। তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটা, এটা হইলো আমাদের যুক্তরাষ্ট্র, তৈরি পোশাক আমদানিতে। আমাদের যে ইয়ে করছে না, যুক্তরাষ্ট্র যখন ট্যারিফটা বাড়াই দিল, আচ্ছা ট্যারিফ মেবি আপনারা বোঝেন না, আমি যদি একটু বোঝাই দিই আপনাদেরকে। ট্যারিফ বা শুল্ক নীতি যে এটা আসলে কিসের জন্য করে, এটা আসলে কিসের জন্য করে, এটা আসলে আমরা অনেকেই বুঝতে পারি না। এটা কিসের জন্য করে জানেন, আমার দেশে একটা প্রোডাক্ট রয়েছে, ধরেন আমি কি করি, আমিও পোশাক উৎপাদন করি, আমি কি করি পোশাক উৎপাদন করি। এখন আমি যদি বিনা শুল্কে বাইরের দেশের পোশাক নিয়ে আসি, তাহলে আমি কি আমার দেশেরটা বিক্রি করতে পারবো ভালোভাবে, না। তাহলে তো ওই পোশাকটাই তারা নিয়ে নেবে, কম দামে পেয়ে যাবে, নিয়ে যাবে, আমাদের এই শিল্প ধ্বংসের মুখোমুখি চলে যাবে। এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা অন্য দেশ থেকে যে প্রোডাক্টটা আসবে তার উপর আমরা অনেক শুল্ক জারি করব, অনেক শুল্ক জারি করবো, বাণিজ্যিক আমদানি রপ্তানির ক্ষেত্রে শুল্ক হয় এটা। আমরা কি করব, অনেক শুল্ক বা ট্যারিফ জারি করব এটার উপর। এটার উপর আমরা কি করব, ট্যারিফ জারি করব, যাতে এখানে সমতা বজায় থাকে। তো দেখেন, যখন যুক্তরাষ্ট্র আমাদের এখান থেকে আমদানি করবে পোশাক, ইতিমধ্যে দিয়ে দিয়েছে আর কি যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র ট্যারিফ করছে, বাংলাদেশও করছে, যদিও বাংলাদেশ আবার আবেদন করছে, এখন দেখা যাক কি হয় আর কি। তো বাংলাদেশও কিন্তু করছে, যার কারণে কিন্তু যুক্তরাষ্ট্র কি করতেছে, যুক্তরাষ্ট্র কিন্তু অনেক কম পরিমাণে এখন আমদানি করা শুরু করছে। কারণ শুল্ক বেশি হলে তো লাভ হবে না, আর লাভ না হলে পুঁজিবাদীরা কখনোই কাজ করবে না। পুঁজিবাদীদের সবসময় নেশা হলো টাকা। এই আমদানি রপ্তানি বা যাবতীয় কার্যক্রম এগুলো পুঁজিবাদীর মাধ্যমে হয় সবগুলা। তো তাদের যখন লাভটা অনেক কমে যায় তখন এটা কিন্তু তারা করে না। দেখেন, তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ যে যুক্তরাষ্ট্র, এত এত অস্ত্র, এত এত কিছু তৈরি করতে পারতেছে, তারা কি সামান্য পোশাক তৈরি করতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু তাদের ওই পোশাক পোশাক তৈরিতে যে টাইম ওয়েস্ট হবে তাদের, ওই সময় তারা আরো অনেক বেশি এগিয়ে যাবে, এরকম ব্যাপারটা। ব্যাপারটা হয়েছে এরকম যে আমার পকেট থেকে 5 টাকা পড়ে গেছে, 5 টাকা তুলতে যে আমার মাথায় নতুন যে পরিকল্পনাটা চলে আসতেছে এটা আমি হারাই ফেলবো, আমি কি 5 টাকা তুলবো, জীবনও না। ওই 5 টাকা চলে যাবে, ওই 5 টাকার বিনিময়ে 50,000 ইনকাম করতে পারবে, এদিকে আমার নতুন পরিকল্পনা দরকার। বিজনেসম্যানদের সবসময় কি দরকার, পরিকল্পনা দরকার আর কি, টাইমের মূল্য ওদের কাছে অনেক। পৃথিবীতে কিন্তু টাকার কোনো মূল্য নাই, মূল্য হলো টাইমের, মূল্য কিসের, মূল্য হলো টাইমের। একজন শ্রমিক সারাদিন কাজ করে কত পাচ্ছে, 500 পাচ্ছে। নর্মালি একটা টিচার বা যেই হোক না কেন, লেকচারার 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাস নেয়, ও 1,000 পাচ্ছে, এরকম সামথিং যদি আমি ধরি। তাহলে এখানে কিন্তু টাকার দাম না, এখানে সময়ের দাম, কার কি রকম সময়। তো এই যে সময়ের যে দামটা, এই সময়টা হুদাই বসে বসে নষ্ট করিয়েন না। আমি বলতেছি না যে আপনার লাইফে এনজয় দরকার নেই, সবকিছু দরকার আছে। আপনি ইউনিভার্সিটি চান্স পান, ইউনিভার্সিটি চান্স পাওয়ার পর ফার্স্ট ইয়ার আপনি যা ইচ্ছা তাই করেন ভাই, ঘোরাফেরা করবেন নাকি সারাদিন রিলস দেখবেন, কোনো সমস্যা নাই। পরীক্ষার 4 মাস বা 6 মাস আগে থেকে একটু পড়াশোনা করবেন, সিনিয়র ভাইদের থেকে দেখাই নেবেন কোনটা কি রকম। কলা ফ্যাকাল্টি, তারপরে সমাজবিজ্ঞানে তেমন একটা প্রবলেম হয় না, শুধুমাত্র ল আর হইলো ইকোনমিক্স, এই দুইটা সাবজেক্ট বাদে বাকি যেগুলো আছে এগুলো তো কোনো প্যারা নাই, এগুলো শান্তিভাবে সবকিছু করা যায়। তো এখন এই টাইম ওয়েস্ট না করে তখন করিয়েন, তখন করেন, এখন সময় আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো সামনে যতদিন সময় আছে অনেক ভালোভাবে পড়াশোনা করেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখেন ভাই, এখন হয়তো আপনার কিছু মনে হচ্ছে না, 2 দিন পর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো, যখন পিক আপলোড করবে না, বুক ফেটে যাবে ভাই। আমার 4 বছর হয়ে যাচ্ছে এখন পর্যন্ত, আমি এখনো ঢাকা ইউনিভার্সিটির প্রতি যে আমার ফ্যাসিনেশন বা ভালোবাসা আগ্রহ, এখন পর্যন্ত আমি ওই শোকটা কাটাতে পারি না। 4 বছর হতে চলতেছে আমার, আমার শেষ হয়ে যাবে আর কিছুদিন পর, এখনো কাটিয়ে উঠতে পারি নাই। সো এটা অনেক বেশি দুঃখজনক ব্যাপার ভাই, সারা জীবনের জন্য হয়ে থাকবে। আর একটা ইউনিভার্সিটি আপনাকে যে পজিশন দেবে, ন্যাশনাল বলেন অন্য যে কোথাও বলেন, জীবনেও দেবে না। আপনি বলতে পারেন, আপনারা যখন চান্স পাবেন না কোথাও, তখন আমাদের কাছে যখন আসবেন না, তখন আমরা কি বলবো জানেন, আরে এগুলো কোনো ব্যাপার হইলো, ন্যাশনাল বা অন্য কোথাও বা যে কোনো জায়গা থেকে তুমি ভালো কিছু করতে পারো, নিজে চাইলে সবকিছু করতে পারো, ওটা আমরা তখন বলবো। এটা আমার মুখের উপরে এখন বলতেছি না, আমরা তখন বলবো এটা।
বাট ইউনিভার্সিটি তোমাকে যেটা দেবে সেটা আসলে তুমি অন্য কোথাও জীবনেও খুঁজে পাবে না। তোমার ভালোভাবে একটা যে পরিবেশ দরকার, এটা একমাত্র ইউনিভার্সিটির জন্যই প্রযোজ্য, বা এখানে আসলেই তুমি সেটা পাবা। আমি অতিরিক্ত কোনো কিছু বলতেছি না। ইউনিভার্সিটিতে না চান্স পেলে যে লাইফ শেষ হয়ে যাবে এমনও কোনো কিছু না। ইউনিভার্সিটিতে পড়াশোনা করে একটা নর্মাল চাকরি করতেছে 30-35 হাজার টাকা, এদিকে মনে করেন আর একজন কন্টেন্ট ক্রিয়েটর 1 মাসে ইনকাম করতেছে 38 লাখ টাকা। তো এটা ব্যাপার না, বাট ইউনিভার্সিটি আপনাকে অনেক সুযোগ দেবে। আবার লেখাপড়া বাদ দিয়ে রিলস বানানো শুরু করিয়েন না। আচ্ছা, যাই হোক, এখান থেকে এগুলো রিডিং দেবেন একটু। যুক্তরাষ্ট্রের বিষয়টা চলে আসলো তো এই জন্য আর কি জ্ঞান দিলাম একটু আপনাদেরকে। এগুলো জাস্ট রিডিং আমরা পড়বো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এই যে উৎপাদনের যে ব্যাপারটা রয়েছে, ইলিশ মাছ, ইলিশ পাঠানো হবে কিন্তু সৌদি আরব ও আমাদের ইয়েতে সংযুক্ত আরব আমিরাতে কত টন জানি পাঠানো হবে, 1400 সামথিং বা এরকম। ইলিশ উৎপাদনে আমরা কিন্তু প্রথমবার, ইলিশ কিন্তু আমরা খাইতে পারি না, কোনো প্রোগ্রাম ছাড়া কিন্তু আমরা ইলিশ তেমন একটা খাইতে পারি না, বছরে সেই 2-1 বারের মতো। আচ্ছা, এখানে যে সূচকগুলো দেওয়া আছে, মানব উন্নয়ন সূচক, এটা আমাদের মাস্ট পড়তে হবে। মানব উন্নয়ন সূচক অবশ্যই অবশ্যই আমরা পড়ে নেব। কি কি পড়বো আমরা? শীর্ষ দেশ পড়বো এবং বাংলাদেশের অবস্থানটা পড়বো। বাংলাদেশের অবস্থান যদি ভালো পজিশনে থাকে তাহলে পরীক্ষায় আসবে। আচ্ছা, আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। আমি নেক্সট আগাচ্ছি, ওয়েট। আচ্ছা, তারপরে এখানে শান্তিরক্ষী প্রেরণে, যে এটা শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশের অবস্থান, এটা ভাই দেখেন দ্বিতীয় তৃতীয় বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আর কি। এটা কি হয় জানেন? দেখেন এই নেপাল আর বাংলাদেশের সমান সমানে থাকে, এখন হঠাৎ করে আজকে কেউ একজন কি হয়েছে, মারা গিয়েছে, বা এরকম যদি ধরেন, ইন্নালিল্লাহ, যদি এটা ঠিক না আমি এরকম করে বলতেছি, মারা গিয়েছে, বা একজন কি করছে ছুটিতে চলে আসে, এই কারণে কিন্তু ঝামেলাটা বেঁচে যায়। বর্তমানে বাংলাদেশের অবস্থান কিন্তু দ্বিতীয়তে রয়েছে, দ্বিতীয় এটাতে রয়েছে বাংলাদেশের অবস্থান। আবার অনেক সময় তৃতীয়তে আমরা দেখতে পারি। তো এটা নিয়ে প্যারা খায়েন না, প্রশ্ন আসলে যে কোনো একটাই অপশনে থাকবে। প্রবাসী আয়, যেটা প্রবাসী আয়ে আমাদের শীর্ষ দেশকে, শীর্ষ দেশ হলো ভারত, কারণ ভারতের জনসংখ্যা অনেকটাই বেশি। চীনের জনসংখ্যা ঠিক আছে বেশি, বাট ভারতের অনেক বেশি রয়েছে। আর চীনে তো দেশের মধ্যে তাদের সবকিছু ইয়ে করতেছে, বাট ভারত বেশি যায়। ভারত মুসলমানদেরকে দেখতে পারে না অনেক কিছু, আবার ঠিক যে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবে মনে করেন ভিক্ষা করে খাচ্ছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, সামরিক শক্তি আমরা দেখে ফেলছি। গণতন্ত্র সূচক, এটা একটু দেখে নেবো আমরা, এটা জীবনও আসবে না যে গণতন্ত্র নাই। এই কোশ্চেন যে টিচার করবে তাকেই বরখাস্ত করা হবে। আচ্ছা, তারপরে বৈশ্বিক উদ্ভাবনী সূচক, যে এটা এখানে শীর্ষ দেশ রয়েছে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান রয়েছে 80। এটা একটু দেখে নিন, এটা একটু আমরা দেখে নেবো তাহলেই হবে। ক্ষুধা সূচক, এটা জীবনও দেবে না। পাসপোর্ট আমরা প্রথম যে এটা পড়ছি ওটা পড়বেন। ই গভর্নমেন্ট সূচক, এটা একটু দেখে নিন। বাংলাদেশ এখানে 100, শীর্ষ দেশ হিসেবে রয়েছে এখানে ডেনমার্ক। ডেনমার্ক ই গভর্নমেন্ট যেটা, সেটা। বা এগুলো আমাদের লাগবে না। পর্যটন ফোরাম, এগুলো আমাদের তেমন একটা গুরুত্বপূর্ণ না। দুর্নীতি তো এখন জীবনও দেবে না, ব্যয়বহুল, এটাও লাগবে না। সুখী দেশ, এটা একটু দেখে নিন। সুখী দেশ এখানে রয়েছে কি, এখানে রয়েছে হইলো আমাদের শীর্ষ হইলো ফিনল্যান্ড। ফিনল্যান্ডে রয়েছে। আর বাংলাদেশের অবস্থান হইলো 129-এ, 129-এ। আপনাদের কি কখনো মনে হয় না যে সুখ আর শান্তি, সুখ কখন বলা হচ্ছে, শান্তি কখন বলা হচ্ছে? এটা একটু ভাববেন তো, যে সুখ আর শান্তির মধ্যে পার্থক্য কি। আপনাকে একটা কাজ দিলাম, এটা একটু 5 মিনিট ভাববেন। আচ্ছা, দুর্নীতি ধারণা, এটা আমাদের আপাতত লাগতেছে না। মুক্ত গণমাধ্যম, এটাও দেবে না এবার, এগুলো থেকে তেমন একটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, নোবেল পুরস্কারে চলে আসছি আমরা, এখানে একটু গুরুত্বপূর্ণ দাগাই নেন। নোবেল পুরস্কারে এবার ভাই এই যে হাং কাং, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাহিত্য, সাহিত্য, শান্তি, অর্থনীতি, এই তিনটা আপনি একটু ভালোভাবে পড়বেন। শান্তি, সাহিত্য, অর্থনীতি, এই তিনটা একটু ভালোভাবে দেখে নেবেন, তাহলে হয়ে যাবে। আর নিয়ন হিদান কিউ, এটা একটা প্রতিষ্ঠান। পুরস্কারের ক্ষেত্রে কি হয় জানেন? পুরস্কার তো আমরা সচরাচর জানি ব্যক্তি কেন্দ্রিক হয়ে থাকে। ব্যক্তির মধ্যে যখন একটা বা দুইটা প্রতিষ্ঠান চলে আসে, ওটা কিন্তু অনেক বেশি হাইলাইট হয়ে যায়। তো প্রতিষ্ঠানগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নোবেল পুরস্কার, এটা আমরা অবশ্যই ভালোভাবে পড়বো। শান্তি, সাহিত্য, অর্থনীতি, তিনটা অনেক ভালোভাবে দেখবো। বাকিগুলো আমরা একটু রিডিং দিয়ে যাবো, বাকিগুলো আমরা রিডিং দিয়ে যাবো। আচ্ছা, অস্কার আপাতত আমাদের লাগতেছে না। 21 পদক আমাদের 24 লাগবে না, আমাদের 25 যেটা হয়েছে ওইটা পড়বো। আমি পিকচার অলরেডি গ্রুপে দিয়ে রাখছি, ওইটা ওখান থেকে দেখে নেবেন। তারপর দেখেন কি হয়, স্বাধীনতা পদক বা 21 পদক কখন চালু হয়েছে, বা এই পদক সংক্রান্ত আলাদা যে ইনফরমেশন, এগুলো একটু দেখে নেবেন। আপনার কাছে মূল যে বইটা আছে না, এই বইতে এই ইনফরমেশন গুলো দেওয়া আছে, এগুলো একটু ওটার সাথে দেখে নেবেন। সাম্প্রতিকের সাথে অন্যান্য যে ইনফরমেশন গুলো আছে, এগুলো আমরা একটু ভালোভাবে দেখে নেব, তাহলে আমাদের ইজিলি এগুলো মনে থাকবে। আচ্ছা, তারপর আমরা একটু আসি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার যেটা, এগুলো একটু এক নজরে রিডিং দিয়ে যাবেন, এক নজরে রিডিং। এখন আপাতত প্রশ্ন আসে নাই। দেখেন 24-এর গণ অভ্যুত্থান যেটা,
প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এখান থেকে একটা করে কোশ্চেন আসতেছেই। কিসের জন্য কোশ্চেন আসতেছে? কারণ এই গণ অভ্যুত্থানের মাধ্যমেই তো তারা আসতে পারছে। সবগুলো বিষয় কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন যারা রয়েছে তারা বেশিরভাগ হইলো বিএনপি জামাতপন্থী, এখন দুইটাই তো বড় দল, এই দুইটার মধ্যেই তো হবে, তাই না? তো এই পন্থীগুলো কিন্তু এখানে রয়েছে। তাদের কাছে গণ অভ্যুত্থান যেটা, এটা একটা দ্বিতীয় যুদ্ধের মতো তাদের কাছে এই ব্যাপারটা। আচ্ছা, যাই হোক, তো এগুলো আমরা একটু এক নজরে পড়ি, চলেন আমরা আমাদের স্মৃতিগুলো চারণ করি। এই বিপ্লবের সাথে আমরা সরাসরি সবাই জড়িত। তো জাস্ট আমরা একটু মনে করার ট্রাই করি, তাহলে আমাদের হয়ে যাবে। 5 জুন কি করা হইলো? সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধ কোটা বাতিলের যে পরিপত্র, যেটা ছিল, যেটা 2018-তে আন্দোলন করা হলো, সেই সময় কিন্তু ভিপি নুরুল হক নূর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনি রাজনীতি করতে চাইলে মার খাইতে হবে, মার খাইতে হবে, জেলে যাইতে হবে, তাহলে আপনি রাজনীতি করতে পারেন। নুরু কিন্তু মার খাইতে খাইতে একজন জাতীয় নেতাতে পরিণত হয়ে গেছিল সেই সময়। বাট তিনি তার নিজের পজিশনটা ধরে রাখতে পারে নাই দুর্নীতির কারণে। আচ্ছা, 5 জুন সরকারি চাকরিতে কি হয়েছে? মুক্তিযুদ্ধ কোটা যেটা বাতিলের পরিপত্র ছিল, এটা অবৈধ ঘোষণা করা হয়েছে। এটা কি করা হয়েছে? অবৈধ ঘোষণা করা হয়েছে। 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করা হইলো। যে আমাদের সাথে কি করা হচ্ছে? এটা বৈষম্য করা হচ্ছে, তাহলে আমরা কি গঠন করবো? বৈষম্য বিরোধী। আমরা এই বৈষম্য মানি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখানে কিন্তু কোনো দল নাই। ভাই, যারা এখন চিল্লাচ্ছেন না এই যে ছাত্র দল থেকে আন্দোলন করেছে, শিবির থেকে আন্দোলন করেছে, ভাই তখন যে আন্দোলনগুলো হয়েছে এটা ছাত্র হিসেবে আন্দোলন হয়েছে, কোনো দল থেকে আন্দোলন হয় নাই। দল থেকে কলকাঠি নাড়ছে, সবকিছু হয়েছে, আমি জানি প্রত্যেকটা মানুষ রাজনৈতিক জীব, সে অবশ্যই একটা না একটা দলকে ভালোবাসবে। বাট সেই সময় যে আন্দোলনগুলো হয়েছে এগুলো জাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন হয়েছে। তখন বলে দেওয়া হয়েছিল কোনো দল এখানে আসিয়েন না। আচ্ছা, যাই হোক, 6 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে। বাংলা ব্লকেট মানে কি? বাংলা ব্লকেট মানে হইলো, আপনারা তো আন্দোলন করেছেন, আমরা নিজেরাও তো করেছি, ব্লকেট ব্লকেট বাংলা ব্লকেট, তারপর এই টাইপ যে বিভিন্ন স্লোগান যেগুলো ছিল আর কি, এই টাইপ। তো আমরা কি করেছিলাম? একসাথে পুরো বাংলাদেশের কিন্তু যোগাযোগ আমরা বিচ্ছিন্ন করে দিয়েছিলাম, পুরো একসাথে। জাহাঙ্গীরনগরে ওখানে ঢাকা আরিচা বন্ধ হয়ে গেছিল, আমরা এখানে চট্টগ্রাম থেকে পুরো ঢাকাটা অফ করে দিয়েছিলাম। পরে আমাদের এখানে এসে একজন কি বলতেছিল জানেন? সেই সময় ওটা অনেক বেশি ভাইরাল হয়ে গেছিল, আপনারা মেবি দেখছিলেন, যে তোমরা শিক্ষিত মানুষ, তোমরা কি বোঝো না যে এই যে এটা যদি তুমি বন্ধ করে দাও, বন্ধ করে রাখছো, তাই এটা একটা বাণিজ্যিক নগরী, এখান থেকে তো যাইতে পারতেছে না মালামাল গুলো, অনেক বেশি দেশের ক্ষতি হয়ে যাচ্ছে। তখন একটা মেয়ে বলছে আমাদেরও তো ক্ষতি হচ্ছে, তা আমাদের এইটা কিসের জন্য রাখছে? এটা অনেকটা বেশি ভাইরাল হয়ে গেছিল আর কি। তো এই ব্যাপারটা গুলো আমরা ব্লকেট করছিলাম। 16 জুলাই দুর্ভাগ্যজনকভাবে পুলিশ কি করে? পুলিশকে উপর থেকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল, হাসিনাই নির্দেশ দিয়েছিল। মনে করছিল যে 3-4টা গুলে গুলে করে মানে মানুষ হত্যা করে ঠান্ডা করে দেবে বিষয়টা। বাট এটা ভাই ছাত্ররা আন্দোলনে নামলে ওইটা আর কেউ টিকাতে পারবে না। যদি হইতো দলীয় ব্যাপারগুলো, তাহলে দাপট দিয়ে টিকে রাখতো। তো আবু সাইদকে কি করা হইলো? হত্যা করা হইলো 16 জুলাই। রংপুরের আবু সাইদকে কি করা হইলো? হত্যা করা হলো। বেগম রোকেয়ার তিনি পড়তেন আর কি, সেখানকার স্টুডেন্ট ছিল। 17 জুলাই শিক্ষার্থীরা সারা দেশে কমপ্লিট শাটডাউন। শাটডাউন তো আমরা বুঝি না, শাটডাউন মানে কি? আমরা ল্যাপটপে শাটডাউন করি না, ফোন অফ করি আমরা, শাটডাউন মানে অফ করে দেওয়া, মানে কমপ্লিট পুরো বাংলাদেশের যতগুলো কর্মসূচি যেগুলো ছিল এগুলো আমরা কি করে দিলাম? এগুলো আমরা অফ করে দিলাম। এগুলো আমরা কি করলাম? অফ করে দিলাম। যদিও এই আন্দোলনগুলোতে আমরা মনে করেন অসহযোগ এই হিসেবেও ধরতে পারি, বাট অগস্টের প্রথম থেকে যেগুলো হয়েছে আর কি, আগস্ট এটার প্রথম থেকে যেগুলো হয়েছে এগুলোকে আমরা অসহযোগের মধ্যে আসলে অন্তর্ভুক্ত করতে পারি। অসহযোগ বলতে আসলে কি বোঝানো হয়? অসহযোগ বলতে বোঝানো হয় সহযোগিতার অভাব। আমরা সরকারকে কোনো প্রকার সহযোগিতা করব না। সরকারকে না সহযোগিতা করা মানে তো আন্দোলন করা সরকারের বিরুদ্ধে। তারপরে 18 জুলাই দুঃখজনক ভাবে মীর মাহফুজুর রহমান মুগ্ধ, ইনি শহীদ হয়ে গেছিল, বিউপির স্টুডেন্ট ছিল। 19 জুলাই আন্দোলনকারীরা 9 দফা পেশ করেন। প্রথমে তারা কি করেছিল? 9 দফা পেশ করেছিল। আচ্ছা, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, আমাদের আবার রেকর্ড শুরু হয়ে গেছে, আমি এটা একটু শেয়ার দিই, স্ক্রিনটা শেয়ার করে নিই। সমস্যা নেই, আবার চলতে থাকবে সবকিছু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখন ঠিক থাকবে। এখন ঠিক আছে কিনা এটা আমাকে একটু জানান। আমাদের আর নাই জুলাই এই যে অভ্যুত্থান, আর 3-4 মিনিট আমি ক্লাস নেবো, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। আমি দেখাই, এটা রেকর্ডিং হিসেবে থাকবে আর কি। আপনারা প্যারা নিয়েন না, প্যারা নিয়েন না, এটা এটার কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি করা হইলো?
তারপরে কোঠা পুনর্বহাল সংক্রান্ত সর্বোচ্চ আদালতের রায়ে বলা হলো যে মেধাভিত্তিক 93%। এই সময় আমরা চট্টগ্রামে ছিলাম, নিউজটা দেখতেছিলাম। ক্ষুদ্র নৃগোষ্ঠী 1%, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান যাদের, তাদের জন্য 5%, নারীদের জন্য কোনো রাখলো না। প্রতিবন্ধ তৃতীয় লিঙ্গ যারা রয়েছে তাদের জন্য 1%। ভাই এটা দিতি, তুই আগেই দিতি, বল না যে আমি আলোচনা করব। শেখ হাসিনা পুরো হিরো হয়ে যাইতে পারতো এখানে, বাট হইতে পারে না। কিসের জন্য হইতে পারে না? কজ সে আন্দোলনগুলো মেনে নেয় নাই। এই কারণে তার মধ্যে একটা আচ্ছা অহমিকা ভাব যেটা ছিল, আর অহংকার পতন, অহংকার মানেই পতন, সে পতন হবেই। যে যত বড়ই হোক না কেন, অহংকার মানে পতন। আচ্ছা, তো আমার ভাই মারা গেছে, আমি এখন কোটা থাকবে না এটা না, আমি কি করব? এখন তুই থাকবি না ভাই, তোর কারণে আমার ভাই মারা গেছে, এখন কি আমি তোরে রাখবো? না, তোরে আমি আর রাখতে পারবো না। আচ্ছা, তারপরে কি করা হলো, ব্লক রেড দিল। সরকার কর্তৃক ব্লক রেড দিয়ে কি করলো, একের পর এক ধরা শুরু করলো। যে চাকরি করেন, বুঝতে পারছেন? মানে না পারতে পুলিশে যায় না, পুলিশকে ভাই দুই দিকেই থাকতে হয়, বিএনপিরও কথা শুনতে হয়, আওয়ামী লীগেরও কথা শুনতে হয়, যখন যে সরকার আসবে তারই গোলামি করতে হয়। এই ব্লক রেড দিল আর কি। আচ্ছা, তারপরে মার্চ ফর জাস্টিস। এই যে আমরা গাজার জন্য মার্চ ফর গাজা যেটা করতেছি না, এই মার্চ ফর জাস্টিস বলতে আসলে কি বোঝানো হয়? এখানে আসলে বোঝানো হয় যে এখানে বৈষম্য করা হচ্ছে, এগুলো ঠিক করা হচ্ছে না, মানবতা বিরোধী কার্যক্রম এগুলো, এই জন্য আর কি এই মার্চ ফর জাস্টিস বা মার্চ ফর গাজা এই টাইপ যে আন্দোলনগুলো করা হয়, এগুলো কিসের জন্য করা হয়? কারণ এখানে মানবতা বিরোধী কার্যক্রম হচ্ছে, আমরা এটার বিপক্ষে, আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। এই হইলো কাহিনী। আচ্ছা, তারপরে 31 জুলাই কি করা হলো, রিমেম্বারিং আওয়ার হিরোজ, আমাদের যারা মারা গেল তাদেরকে আমরা স্মরণ করলাম। এই টাইপ করে চলতে থাকলো। তারপরে দোহ যাত্রা করা হইলো, দ্রোহ যাত্রা। দ্রোহ যাত্রা ছিল হইলো আমাদের যে দুঃখজনক ব্যাপারগুলো ছিল এইটা স্মরণ করে আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, এই কার্যক্রমগুলো পরিচালনা করা লাগবে, এটাই ছিল আমাদের মেইন উদ্দেশ্য এই দ্রোহ যাত্রার। আচ্ছা, তারপরে কি করা হইলো, 4 আগস্ট। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সারা দেশে নাগরিকদের 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির আহ্বান জানাইলো। ওই যে এই তারিখ নয় এই তারিখ, আগামীকাল নয় আজ, এই যে ব্যাপারগুলো আর কি। থাক, আমি সমন্বয়কদের নাম আপাতত নিচ্ছি না, তারা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানে, বাট তারা অনেকটাই সমালোচিত হয়ে যাচ্ছে বর্তমানে। তারপর ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিল, বাট এনারা চাইছিল না আর কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে, বাট ছাত্ররা চাইছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসা হোক আর কি। বিএনপি এখানে ভালো ভালো পদে নাই, তো এই জন্য তারা অনেকটাই লাফাচ্ছে আর কি। আচ্ছা, যাই হোক। তো দ্বিতীয় স্বাধীনতা বা দিনটিকে 36 জুলাই হিসেবে অভিহিত করা হয়, যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা, যেটা আমরা একবারে প্রত্যক্ষদর্শী, আমাদের সামনে এগুলো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যেটা রয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের এখানে অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ গ্রহণ যেটা আছে না, এটা একটু দেখে নিন, শপথ গ্রহণটা দেখে নিন, এখানে এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তারপরে নারী 4 জন, নারীটা একটু পড়ে নিন। নারী সংক্রান্ত সবকিছুই আমাদের জন্য মোটামুটি অনেকটাই গুরুত্বপূর্ণ। জুলাই স্মৃতি ফাউন্ডেশন বা জুলাই অর্থনৈতিক কার্যক্রম, যে ফাউন্ডেশন গুলো ছিল আর কি, ফাউন্ডেশন গুলো অনেকটাই সমালোচিত, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো হিসাব এখনো তারা দিচ্ছে না। তারপরে বন্যায় কবলিত ওই সময়ের যে অর্থনৈতিক কর্মকাণ্ডের যে হিসাবগুলো, এগুলো এখনো তারা দেয় নাই। আচ্ছা, কনসার্ট এটা আপাতত এখন লাগতেছে না, সেই সময় অনেকটা গুরুত্বপূর্ণ ছিল, আমি জানুয়ারি ফেব্রুয়ারির জন্য এ করছিলাম। অন্তর্বর্তী সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনার শপথ গ্রহণ 8 আগস্ট 2024, এটা একটু আমাদের পড়তে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বইগুলো রয়েছে, যে এই পাশে বইগুলো রয়েছে, এগুলো আমরা বইটা পড়বো, পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ যেটা, এটা পড়বো। আর একটা বিষয় পড়তে পারেন, যদিও একটা ইউনিভার্সিটির বিষয় আরেকটা ইউনিভার্সিটিতে আসে না, বাট আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তনটা হবে না, এই সমাবর্তনে কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আসবে, ইনি বক্তব্য প্রদান করবে কিন্তু। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেকচারার ছিল ইকোনমিক্স এর। গ্রামীণ ব্যাংক নিয়ে এত এত ঝামেলা ভাই, অনেক কিছু হয়েছে এটা নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অর্থনীতিবিদ, তিনি পাইছে কিসে নোবেল পাইছে? নোবেল পাইছে কিন্তু শান্তিতে। এটা অনেক সময় ঝামেলা হয়, অনেক সময় ঝামেলা হয়ে যায়, এটা একটু খেয়াল রাখেন। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে মাইক্রো ক্রেডিট, এই মাইক্রো ক্রেডিটের জন্যই কিন্তু নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বর্ণ পদক দিয়েছিল। আর ডক্টর মোহাম্মদ ইউনূস কি লেভেলের রাজনীতিবিদ দেখছেন, ওইটাই নিয়ে গেছে, নিয়ে যে তাকে মনে করাই দিল যে তিনি কি আগে কি করেছিল, সাদরে বরণ করে নিয়েছিল, তিনি একজন যোগ্য ব্যক্তি, এই ব্যাপারগুলো তাকে মনে করাই দিল আর কি। আচ্ছা, এই আমাদের 3-0 তত্ত্বটা তো আমরা জানি, 3-0, জিরো পভার্টি, জিরো তারপরে জিরো নেট কার্বন, তারপরে জিরো আনএমপ্লয়মেন্ট, এগুলোর কথা বলা হয়েছিল আর কি। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রন্থগুলো একটু এক নজরে দেখে নিন তো, গ্রন্থগুলো একটু আমরা এক নজরে আমরা এখান থেকে দেখে নেব। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের উল্লেখযোগ্য পুরস্কার, তিনি এত এত পুরস্কার পাইছে, এগুলো আসলে তার ঠিক ঠিকানা নাই কোনো পুরস্কারের। তো পুরস্কার থেকে এখন পর্যন্ত একটা কোশ্চেনও আসে নাই, একটা কোশ্চেনও আসে নাই। জাস্ট একটু আপনি এক নজরে দেখে নিতে পারেন, বাট আমি গ্রন্থের কথা বলবো, গ্রন্থগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।
সংবিধানের মূলনীতি, সংবিধানটা নিয়ে অনেক আলোচনা রয়েছে। নর্মালি যারা রয়েছে আর কি, বিভিন্ন রাজনৈতিক দলের কথা যদি বলি, এর পাশাপাশি এনসিপি যে রয়েছে, এরা কিন্তু বারবার কি চাচ্ছে, এরা বারবার চাচ্ছে যে গণপরিষদ গঠন করবে, গণপরিষদ গঠন করে তারা সংবিধানটা সংস্কার করবে, সংবিধানের বিভিন্ন বিষয়গুলো আর কি। বাট বড় একটা রাজনৈতিক দল বিএনপিতে কিন্তু তারা সাপোর্ট প্রদান করতেছে না। তো 72 সংবিধানের মূলনীতি, প্রস্তাবিত মূলনীতি, এটা একটু এক নজরে দেখে নেবেন। কিন্তু সংবিধানের বিষয়টা যেহেতু আলোচনায় আছে, এখান থেকে কিন্তু সব জায়গায় কোশ্চেন আসছে, প্রায় সব জায়গায় কোশ্চেন আসছে। তো এখান থেকে আপনি কি কি পড়বেন জানেন? মূল যে বইটা আপনার রয়েছে, এখানে সংবিধানের যে সংশোধনী গুলো আছে না, সংবিধানের সংশোধনী গুলো অনেক ভালোভাবে দেখে নেবেন যে কোন সংশোধনীতে কোন বিষয়গুলো ইনক্লুড করা আছে। বিশেষ করে আমাদের জন্য যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি যদি বলি, আমাদের তত্ত্বাবধায়ক সরকার যেটা কখন নিয়ে আসা হয়েছে, কখন বাতিল করা হয়েছে, এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে বাকশাল গঠন করা হইলো, তারপরে আবার রাষ্ট্রপতি শাসন শুরু করা হইলো 1974-এ। তারপরে পরে এসে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি আবার গণতন্ত্রে শুরু করলেন। এই যে ব্যাপারগুলো ছিল না, এগুলো একটু আমরা ভালোভাবে দেখে নিব। জি, 54তম দেশ হিসেবে নাসার সঙ্গে সংযুক্ত স্থাপন করছে, এটা আমি আপনাদের ইয়ে যে গ্রুপটা আছে না, ওখানে দিয়ে দিয়েছি। সেজন্য আমি বলতেছি আপনারা ওই গ্রুপে থাকেন, ওই গ্রুপে একটু অ্যাক্টিভ থাকেন আর কি। আর কালকে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে, এমনকি ওখান থেকে কোশ্চেন করতে পারে। সো ওই গ্রুপটাতে একটু সবাই থাকেন, তাহলে হয়ে যাবে। আর এই পিডিএফ, তারপরে এমসিকিউ, সাম্প্রতিকের জন্য যা যা আপনার পড়া দরকার সবকিছু দিয়ে দেওয়া হবে। তারপরে মাউন্ট এভারেস্ট, তারপরে আরো ওই যে ওনার নামটা কি মনে ভুলে গেলাম আমি, এই যে বাবর আলী, সম্পূর্ণ আরেকটা কি জানি জয় করছে, অন্নপূর্ণা সামথিং নাম হবে আর কি, ওটাও কিন্তু আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সাম্প্রতিক যখন যে ইনফরমেশন গুলো আছে, তখনই কিন্তু সেটা আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়, এবং তৎক্ষণাৎ বিষয়গুলো যদি আপনি পড়ে নেন না, তাহলে হয়ে যাবে। আচ্ছা, 8টা দিবস যেটা বাতিল করছে না, এই টিচার যদি একটু এনসিপি বা জামাতপন্থী হয়ে থাকে, তাহলে বাতিলের মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্ন করতে পারে যে কোনগুলো বাতিল করা হয়েছে। এখানে একটু বাতিল বিষয়গুলো আমরা একটু দেখে নেব। ঐতিহাসিক 7 মাস বাতিল করা হয়েছে, তারপরে বঙ্গবন্ধুর জন্মদিবস যেটা ছিল জাতীয় শিশু দিবস, এটা বাতিল করা হয়েছে। তারপরে এই যে ফজিলাতুন্নেসা, শেখ কামালের জন্ম, মানে পুরো ফ্যামিলি কেন্দ্রিক করে ফেল দিছিল। বাংলাদেশের রাজনীতি পুরো ফ্যামিলি কেন্দ্রিক করে ফেলার জন্য আসলে অনেকটাই ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিল। আচ্ছা, এগুলো জাস্ট আপাতত রিডিং আপনার দিলেই হয়ে যাচ্ছে, তাহলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর আপনি যেখান থেকে ক্লাসটা মানে জয়েন করেছেন, আমি সেই গ্রুপে সবগুলো পিডিএফ, আমাদের বর্তমানে যে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে সেটার উপর পিডিএফ যেটা রয়েছে, আমাদের পিডিএফ 1 এটা দেওয়া হবে, এবং রিসেন্ট 2 যেটা রয়েছে এটাও দিয়ে দেওয়া হবে। অ্যান্ড সালতামামি থেকে আমরা কিছু এমসিকিউ অ্যাড করেছিলাম, পিডিএফ বানাইছিলাম, ওই পিডিএফও আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের মৌলিক জীবকে সংক্রান্ত যে বিষয়গুলো সবগুলোই কিন্তু আপনাদেরকে দিয়ে দিছি। আপনাদের কাজ হলো এখন জাস্ট ভালোভাবে পড়াশোনা করা। ইনশাল্লাহ ভালোভাবে পড়াশোনা করলেই আপনি ভালো ইউনিভার্সিটিতে একটা চান্স পাবেন, আর আমি দোয়া করি সবাই চান্স পান। এখন কিছু মনে হচ্ছে না, যখন চান্স পাবে না তখন আসলে অনেকটাই মনে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখানে অফ করে দিলাম আপাতত রেকর্ডিংটা। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। যদি প্রয়োজন হয় আমরা নেক্সট আবার সাম্প্রতিক ক্লাস নিব, সমস্যা নেই।